সে প্রথমত এসে আমার বিশেষ স্থানে লাথি মারল। এরপরে আমি তো চিৎকার করে উঠলাম, কারণ মনে হলো যে আমি মারা যাচ্ছি। জামাতের আমিরকে নেতা মানে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের সমস্ত ক্রেডিট জামাতের আমিরকে দিয়ে দিয়েছে। এবং রিমান্ডে আমাকে হাত বেঁধে চোখ বেঁধে আমার মুখে গামছা ঢুকিয়ে আমাকে ব্যাপক নির্যাতন করলো। যে আমার নামে যে মামলাটা দেওয়া হয়েছিল সেটা হলো, আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এটা কি তার বাপের রাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা লজ্জার যে আব্দুল কাদেরকে তারা ডাকসুর ভিপি বানাইতে পারে নাই। আজকের বাংলাদেশে ক্ষমতার জন্য জামাত এবং শিবির ইসরায়েলি পলিসি গ্রহণ করতেছে। দেখেন, নির্বাচনের আগে তাদের যে নির্বাচন ইস্তেহার, সেখানে কোথাও কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, শরিয়া আইন কায়েম করা হবে, কোরআন সুন্নাহর আলোকে দেশ চালানো হবে, এগুলো উল্লেখ করা হয়নি। তাহলে আপনার গঠনতন্ত্র আপনি এভাবে ফেলিয়ে দেন। আপনি আপনার গঠনতন্ত্র কেন রেখে দিয়েছেন? যে দেশের মানুষ নাহিদ ইসলামকে জাতির নেতা হিসেবে মেনে নিল, সেই নাহিদ ইসলাম কিভাবে তার নেতা হিসেবে জামাতের আমিরকে মেনে নেয়? এনসিপি এখন যে কার্যক্রম পরিচালনা করতেছে, মনে হচ্ছে যে এনসিপি একসময় জামাতের সাথে এক হয়ে যাবে, একটা না বিলীন না, একটা দল হয়ে যাবে। দেখেন, জামাত সম্পর্কে এনসিপি বলেছিল যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, দেশের জন্য একটা থ্রেট। বাংলাদেশের কোনো একটা আন্দোলনে আপনি জামাতের এই আমিরকে পেয়েছেন? কোনো একটা ছাত্র আন্দোলনে সে নেতৃত্ব দিয়েছে? দর্শক, জুলাই এক্সক্লুসিভ পডকাস্ট সিরিজে আপনাদের স্বাগত জানাই। আমরা এই সিরিজে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলাপ করছি। আজকে আমাদের সাথে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি। আমাদের এই যে 2018 সালে শুরু হওয়া আমরা যে কোটা সংস্কার আন্দোলন দেখলাম, সেই কোটা সংস্কার আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রাশেদ খান ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। আপনার সাথে আসলে আমার অনেক আলাপ আছে, কারণ আপনাকে যখন আমরা যে সময় থেকে আমরা চিনি, সেটা আসলে অনেক আগে থেকেই দেখতেছি আমরা। আজকে জুলাইয়ের একদম শুরুর সময় আপনার সাথে আমরা কথা বলার সুযোগ পাইলাম। আমি আসলে ভাই আপনার এই জার্নিটা দিয়ে একটু শুরু করতে চাই, যে এই যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এইখান থেকেই তো সূচনাটা, এবং এটা যে একটা আমাদের অঞ্চলের অন্যতম বড় গণ অভ্যুত্থানে রূপ নিল, এই জার্নিটা নিয়ে যদি একটু বলতেন। যদি আমি সংক্ষেপে বলি, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, এরপরে 2021 সালে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম বহু আন্দোলন এবং সংগ্রাম আমরা করেছি। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এইভাবে যে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হবে, সেটা আসলে আমার নিজেরও কল্পনায় ছিল না। তবে আমার যে সময় আমি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, আমি অত্যন্ত সততা নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। বিশেষ করে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবেই নেতৃত্বের জায়গায় আমরা চলে আসি। যারা আন্দোলনটা গুছিয়ে এনেছিল, মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত নামার আগেই পিছন থেকে তো অনেক কাজ করতে হয়। তো তারা যে সময় প্রথম দিন আন্দোলনটা মাঠে নামায়, তারা আসলে এক ধরনের নেতৃত্ব শূন্যতায় ভুগছিল। শাহবাগের জাদুঘরের সামনে তারা প্রথমত মানববন্ধনের ডাক দেয়। আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে পুলিশ বাধা দেয়। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে আন্দোলনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে হবে। যে সময় রাজু ভাস্কর্যে আমরা দাঁড়ালাম, সে সময় যারা আসলে আন্দোলনটা চিন্তা করেছিল, তারা ভাবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই আন্দোলনের হাল না ধরে, এই আন্দোলন সফল হবে না। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে কেউই স্লোগান দিচ্ছিল না, ভয় পাচ্ছিল কথা বলবে মিডিয়ার সামনে। এর কারণটা হলো 2013 সালে যে সময় আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলন, বিশেষ করে আপনার একটা বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে, সেখানে অনেক বেশি যারা কোটাধারী তাদেরকে টিকিয়েছিল, যে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং দ্বিতীয় দিনে
ছাত্রলীগ তাদের উপর ব্যাপকভাবে নির্যাতন করে, হকি স্টিক, লাঠি সোঁটা দিয়ে রক্তাক্ত করে। এবং সেই সময় শেখ হাসিনা একটা বক্তব্য রেখেছিল যে যারা আন্দোলন করছে সবাইকে চিনে রাখা হচ্ছে, ছবি দেখে দেখে ভিডিও বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ভয়টা অনেকের মধ্যে ছিল। তো আমার মধ্যে আসলে এই ধরনের ভয়টা কাজ করেনি। আমি ভাবলাম যে কেউ তো আসলে স্লোগান দিচ্ছে না, তো এইভাবে তো আসলে মুভমেন্ট হয় না। তো আমি স্লোগান দেওয়া শুরু করলাম, যদিও আসলে স্লোগান যে আমার খুব বেশি জানা ছিল এরকম না, কারণ অতীত আন্দোলনের অভিজ্ঞতা নাই। তো আমার কাছে যেটি মনে হচ্ছিল যে বৈষম্যের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে যা বলা যায় বলতে হবে। তো যে সময় স্লোগান দিচ্ছিলাম, একটা সময় এসএ টিভির একজন সাংবাদিক আমার কাছে আসলেন, যেহেতু আমি মানে দাঁড়িয়ে, সবাই তো বসে, আমি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছি। তা উনি আমার কাছে জানতে চাইলেন যে কেন আন্দোলন করছেন, আপনাদের দাবি কী। তো আমি যতটুকু জেনেছিলাম বললাম। এরপরে দেখলাম যে টেলিভিশনে আমার সেই সাক্ষাৎকার প্রচার হলো। তো মিডিয়াতে প্রথম আসলাম, তো সবারই একটু ভালো লাগে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনো আসলে টেলিভিশনের স্ক্রিনে আমাকে দেখায়নি। তো আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি, টেলিভিশন মানে আমাদের কাছে অনেক কিছু মনে হতো আর কি। তো সেই জায়গায় ভাবলাম যে ঠিক আছে, যেহেতু টেলিভিশন কাভার দিচ্ছে, নিজেকে দেখা যাচ্ছে এবং পরিচিত মানুষজন দেখে বেশ বাহবা দিচ্ছে যে তোমাকে তো টেলিভিশনে দেখা যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আসলে নেতৃত্বের জায়গায় চলে আসলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে আমরা যে সময় আসলে এইভাবে আন্দোলন ধারাবাহিকভাবে চালাচ্ছি, আমাদের কমিটি ছিল না। তো কমিটি না থাকার কারণে আসলে আন্দোলনটা ওইভাবে চালানো যাচ্ছিল না। তো শুরুর দিনে আসলে আমাদের এক ভাই ছিলেন, তিনি কয়েকজনের নাম লিখেছিলেন। আমরা ওই দিনই আবার বিকালে মিটিং করে একটা কমিটি ফরমেশন করি। কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় না, জাস্ট নামগুলো তালিকাবদ্ধ করা হয়। এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে ঐতিহাসিক 5 দফা, সেটি আমরা ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা ছিলাম, সাধারণত অধিকাংশ তারাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বরে সিঁড়ি আছে না, ওই সিঁড়ির ওইখানে আমরা বসে ঠিক করি। তো এরপর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে আন্দোলনটা মানে প্রতিনিয়ত মিটিং কল করা, বসা, আলোচনা করা, তো এই দায়িত্ব আসলে অধিকাংশ নিতে চাইতো না বা এড়িয়ে চলতো। আমি আবার ছোটোবেলা থেকে মোটামুটি গুছালো, এবং যেহেতু আমি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলাম, আমাদের আসলে সবসময় গুছিয়েই কাজ করতে হয়। তো আমার কাছে মনে হলো যে আমি তো আসলে একজন শ্রমিকের সন্তান, গ্রাম থেকে উঠে এসেছি। এই যে 56% কোটা, যদি এই কোটা থাকে, আমি তো চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। বাবা মা অনেক কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। সুতরাং এই কোটার বিরুদ্ধে যদি আন্দোলনটা না করি, সহজে আসলে চাকরি পাবো না। মূলত ওই সময় কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না। সহজে চাকরি পাবো, বাবা মাকে দেখবো, আত্মীয় স্বজনকে দেখবো, নিজে ভালো থাকা। এবং ছোটোবেলায় অনেক বৈষম্য দেখেছি। গ্রামের মাতুব্বরের ছেলে, যারা একটু ধনী ক্লাসের, তাদের আচরণ, অর্থাৎ বৈষম্য আমি দেখেছি। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তো আমি নানান বাস্তবতায় আমি আসলে মিটিং কল করা, সবাইকে ডাকা, হ্যাঁ, এরপরে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ডেকে ডেকে হল থেকে আনা, ফোন দেওয়া। তো এইভাবে আসলে মানে আমি আসলে নেতৃত্বের খুব শীর্ষ জায়গায় চলে আসি। আমি আসলে আন্দোলনের আহ্বায়ক ছিলাম না, কিন্তু দেখবেন যে আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত আমাকেই মানুষ বেশি ফোকাস করতো, বা টেলিভিশন মিডিয়া বেশি ফোকাস করতো, কারণ আমি সবসময় চেষ্টা করতাম যে কীভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনা যায়, যাতে করে শিক্ষার্থীরা আকৃষ্ট হয়। ওই সময়কার যদি ফেসবুক গ্রুপ দেখবেন, সব থেকে বেশি আমি লিখতাম। আমি কবিতার ছন্দে ছন্দে বৈষম্যের বিরুদ্ধে আমি কিন্তু আমার যে চিন্তা, সেটা আমি সবসময় ফুটিয়ে তুলেছি। যে কারণে যেটি হয়েছিল, আমি যে সময় আন্দোলন করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হচ্ছিলাম, সেই সময় আপনার সাইবার ক্রাইম ইউনিটের যিনি ডিসি ছিলেন, আলিমুজ্জামান, এখন কোথায় আছেন জানি না। তো তিনি ওই আমার মানে আমি আসলে ওই সময় আসলে কি কি লিখেছি আর কি কি কবিতা ছন্দে ছন্দে আমি লিখেছি, এগুলো আমার সামনে আনা হলো এবং আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি এগুলো কিভাবে লিখেছি, আমার মাথায় এই চিন্তাগুলো কিভাবে আসে। তো এটা তো আসলে ন্যাচারাল, আল্লাহর পক্ষ থেকেই তো এই ধরনের চিন্তা মেধা আমাকে দিয়েছে।
তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বাট আরেকটা ঘটনা আমার মনে পড়ে, সেটি হলো এই যে আমি যে বেশি লেখালেখি করতাম ফেসবুকে বা গ্রুপে, তো কোটা আন্দোলন সফল হওয়ার পরে একবার এনএসআই আমাকে তুলে আনার জন্য গিয়েছিল ভাসান থেকে, আমি যেখানে থাকতাম। তো তারা আমাকে একটা কথাই বলল যে অন্যরা তো এত লেখে না, হ্যাঁ তুই কেন এত লিখিস, তোর লেখা বন্ধ করতে হবে। তাই আমি বুঝলাম যে লেখার খুবই গুরুত্ব, মানে লেখা মানুষকে খুবই, আমার কাছে মনে হয় বক্তব্যের থেকে লেখা মানুষকে বেশি টাচ করে। যেমন অনেক লেখা আমি পড়তে গিয়ে আমার চোখ দিয়ে মানে অশ্রু ঝরছে ঝরেছে, এবং তারপর ওই আমার কাছে মনে হচ্ছে এই কান্নাটাই আমার কাছে ভাল লাগছে এবং পড়তে ভাল লাগছে। দুই চোখ দিয়ে জল পড়ছে আর আমি পড়তেছি, তারপরে মনে হচ্ছে যে এই লেখার মধ্যে আমি খুব আনন্দ পাচ্ছি। তো যে কারণে লেখার গুরুত্ব আমি বুঝি, আমি এখনও লিখি, নিয়মিত ফেসবুকে লিখি এবং সেগুলো অনেক মিডিয়া তাদের অনলাইনে প্রচার করে। তো আমি আবার একটু পিছনে ফিরে যাই, যে কথা বলছিলাম, এইভাবে আন্দোলন করতে করতে একটা সময় তো রিমান্ডে গেলাম, এবং রিমান্ডে আমাকে হাত বেঁধে চোখ বেঁধে আমার মুখে গামছা ঢুকিয়ে আমাকে ব্যাপক নির্যাতন করলো। তো আমি যে এখন বেঁচে আছি, আমার মাঝে মধ্যে মনে হয় আসলেই কি আমি বেঁচে আছি। কারণ যেভাবে আমাকে নির্যাতন করেছিল, আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা জাহান্নামের মধ্যে আছি। মানে কয়েকবার আমি আসলে আমার সেন্স হারিয়ে ফেলেছি। যে সময় আপনি কখনো নির্যাতনের শিকার হয়েছেন কিনা জানি না, যারা নির্যাতনের শিকার হয়েছে রিমান্ডে, আসলে এই রিমান্ডের এই সময়টা যে কতটা নির্মম, বিশেষ করে আমি মানে আমার মনে পড়ে যে সময় এডিসি ইশতিয়াক আহমেদ আমাকে মানে তার রুমের মধ্যেই, সেখানে এসআই কনস্টেবল অনেকে বা যারা পুলিশের কর্মকর্তা অনেকেই আছে, সে প্রথমত এসে আমার বিশেষ স্থানে লাথি মারল। এরপরে আমি তো চিৎকার করে উঠলাম, কারণ মনে হলো যে আমি মানে মারা যাচ্ছি। তো এরপরে সে আমাকে লাথি ঘুষি মারতে থাকলো, মানে ইচ্ছা মতন। তারপরে একটা পর্যায়ে একজন এসআইকে বলল হাত বাঁধার জন্য, হাত বাঁধলো, যেহেতু মুখ দিয়ে শব্দ হচ্ছে। তারপরে বলল মুখ বাঁধার জন্য, চোখ বাঁধার জন্য। এরপরে মারতে মারতে মানে একটা পর্যায়ে তো আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার মানে নিজে আসলে আমি বুঝতেছিলাম না যে কি হচ্ছে। আমি এই যে পড়ে যাচ্ছি, এটা আমার অপরাধ, আমাকে বারবার দাঁড়াইতে বলে, দাঁড়াইতে হবে। মানে এই যে আপনাকে আঘাত করেছে, আপনি যে পড়ে যাবেন, মানে সাপকে যেভাবে আপনি আঘাত করলে ফনা তুলতে তো পারে না, তাই না? পারে। তো ঠিক এমন একটা অবস্থা যে ফনা তুলতেই হবে, মানে দাঁড়াইতেই হবে, মানে আমার কিচ্ছু হয়নি এরকম একটা অবস্থা দেখাইতে হবে। তো আমি এটা পারতেছিলাম না। তারপর আমাকে নির্যাতন করছিল। তো একটা পর্যায়ে চোখ তো খুলে যায়, মানে যে সময় ইয়ে করে, যেহেতু আমি গড়াগড়ি করছি। এরপরে সে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মানে আমাকে দাঁড়াইতেই বলে। তো আমি জাস্ট ওই যারা ওইখানে বসে, এইখানে জাস্ট সামান্য একটু হেলান দিয়ে আমি দাঁড়ালাম। তো হেলান দিয়ে দাঁড়িয়েছি, এটাও তার ইয়ে হচ্ছে না, কেন হেলান দিয়ে দাঁড়ালাম, আবার এসে মারলো। তো এইভাবে অনেক কষ্ট করে আমি দাঁড়াচ্ছি। আমার ওই সময় যেটি মনে পড়ে, আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন, আপনার হাত ছুলে গেলে যেমন ওই স্থানে যেমন রক্তের একটা ভাব থাকে না, ঠিক আমার পুরো মানে শরীরটা ওইভাবে আসলে রক্তের ভাব, মনে হচ্ছে যে গরম বের হচ্ছে। এবং মানে আমি আসলে ওই ঘটনার বর্ণনা আসলে করতে পারবো না যে কতটা নির্যাতনের শিকার হয়েছি। তো এরপরে আমাকে ওই দিন রাতে আমাকে আবার সাইবার ক্রাইম ইউনিটের যে গারদ মিন্টো রোডে ডিবির যে কার্যালয়, ওইখানেই, তো ওইখানে দিয়ে আসলো, কিন্তু আসলে কোনো ওষুধ দিল না। সম্ভবত একটা নাপা দিয়েছিল কিনা আমার মনে নাই। এবং ওইখানে যাওয়ার পরে দুজন ছেলে ছিল যাদের বাসা টেকনাপে, ওদেরকে আপনার ইয়াবার মামলায় এনেছিল, এবং আরেকজন দীর্ঘদিন ধরে সেখানে থাকে, প্রায় 6 মাস ছিল, সে আবার জঙ্গি মামলার আসামি। তো এদের সাথে আমাকে রাখলো। তো আমি যাওয়ার পরে ওরা যখন দেখলো যে আমার শারীরিক এই অবস্থা, তখন ওই দুইটা ছেলে, বয়স খুব কম, ওরা আমাকে মালিশ করে দিল, এবং আমি ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। এরপরে আবার সকাল 10টায় আমাকে নিয়ে আসলো। এইভাবে এই নিয়ে আসা যাওয়ার মধ্যে মোটামুটি 18 দিন আমি এইভাবে পুলিশের কাছে ছিলাম। এর মধ্যে আমি সম্ভবত 13 দিন ছিলাম ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে, আর আমি আরও 5 দিন ছিলাম ডিবির কাছে, ডিবির হেফাজতে। তো এর মধ্যে আমার যে ঘটনাটা
আহ, মনে পড়ে সেটা হলো যে আমার নামে যে মামলাটা দেওয়া হয়েছিল সেটা হলো আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এটা কি তার বাপের রাষ্ট্র। তো এই বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কটূক্তির মামলা দেওয়া হয় আমার নামে, এবং ওই সময়কার বাস্তবতায় প্রেক্ষাপটে এটা কি তার বাপের রাষ্ট্র এবং এর প্রেক্ষিতে শেখ হাসিনাকে কটূক্তির মামলা, এটা তো খুব কঠিন একটি ব্যাপার ছিল। তো আমি যে সময় আসলে তাদের কাছে প্রমাণ করতে মানে সক্ষম হই যে আসলে আমার বক্তব্য ছিল আসলে আরেকটা প্রসঙ্গ নিয়ে, এবং তারা যে সময় দেখলো যে মামলা আসলে মিথ্যা, সেই সময় অনেকে বেশ আমাকে স্নেহ করতো, পুলিশদের মধ্যে অনেকে। এই ঘটনাও ঘটেছে। এবং আমাদেরকে নিয়ে ওই সময় আমি রিমান্ডে, ওই সময় আমেরিকান এম্বাসি থেকে শুরু করে আরও কয়েকটা এম্বাসি বিবৃতি দিয়েছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে একজন পুলিশের তদন্ত কর্মকর্তা তিনি আমাকে একদিন বলেছিলেন যে রাশেদ খান, তুমি একদিন বড় নেতা হবে। এই কথা সে আমাকে বলেছিল, বাট আমি আসলে নেতা হব এই চিন্তা আমার কখনো মাথায় ছিল না, কখনো ভাবিও নাই। আসলে অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল আমি বিসিএস ক্যাডার হব, কিন্তু আল্লাহ আমাকে যে আসলে রাজনৈতিক কর্মী বানাবে সেটা তো আসলে আমার চিন্তার মধ্যে ছিল না। তো যাই হোক, এইভাবে সময়গুলো কেটেছে। আমি যে সময় ডিবির গারদে, আমার যে দৃশ্য মনে পড়ে যে ডিবির গারদ আসলে এতটাই একটা মানে জাহান্নাম বলা যায়। ওইখানে কোনো ফ্যান নাই ভিতরে, তারপরে আপনার ওইখানে বালিশ নাই, কাঁথা নাই। তো মানে ডিবির গারদে মানে যে সময় আপনাকে ঢুকাবে একটা লোহার একটা দরজা আছে, সেখানে একটা ফ্যান দিয়ে রাখতো ভিতরে। আর অনেকগুলো 2-3টা রুম আছে। তো ওই রুমের মধ্যে তো কোথাও আসলে আলো নাই, আবার হচ্ছে আপনার ফ্যানও নাই, অন্ধকার অন্ধকার মতন। মানে সামান্য একটু জায়গা খোলা আছে, খুবই সামান্য, মানে ওই জায়গা দিয়ে সামান্য পরিমাণ আলো ভিতরে ঢোকে, সূর্যের আলো, আর রাতের সময় তো অন্ধকারই থাকে। তো আমার যেহেতু বালিশ কাঁথা কিচ্ছু নাই, আমি যে সময় ডিবির মানে হেফাজতে মানে রিমান্ডে, তো সেই সময় মানে আমি তো আসলে এই ধরনের পরিস্থিতির মধ্যে কখনো পড়ি নাই, রাজনীতি করারও অভিজ্ঞতা নাই, বা এই ধরনের ঘটনার মুখোমুখি হবে সেটাও ভাবি নাই। তো ওই যে লোহার যে দরজা ওইটার সামনেই মানে বোতল মাথায় দিয়ে শুয়ে থাকতাম। বলা যায় যে মনে হয় সম্ভবত একটা কাপড়, আরেকটা কাপড় সম্ভবত আমাকে দিয়ে গিয়েছিল বাসা থেকে। তো বোতল মাথায় দিয়ে সেই ঘুমানোর দৃশ্যগুলো এখনো পর্যন্ত আমার চোখের সামনে ভাসে। এবং এই যে এখন অনেকে তো অনেক বড় বড় নেতা হয়েছে, তো তাদের কাউকে তো আসলে এইভাবে বোতল মাথায় দিয়ে ঘুমাতে হয়নি। কাউকে তো আসলে আমার মতন এইভাবে আহ, চোখ বেঁধে হাত বেঁধে পিটিয়েছে, এরকম ঘটনা আসলে শুনি নাই। অর্থাৎ আমরা আন্দোলন করতে গিয়ে যতটা শোষিত হয়েছি, আমার কাছে মনে হয় যে এরকম আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে, হ্যাঁ অন্যরা হয়েছে যারা নেতৃত্ব দেয়নি বা রাজনৈতিক কর্মী ছিল, গুম খুনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু নেতৃত্ব দিতে গিয়ে নির্যাতনের শিকার যেভাবে আমরা হয়েছি এরকম খুব কম ছাত্রনেতারাই হয়েছে। এবং আমার মাঝে মধ্যে এখন অবাক লাগে যে এই দেশের জন্য কি করি নাই। যদি 2018 সালের কোটা আন্দোলন সফল না করতাম, যেমন আমরা জেলে যাওয়ার পরে জেল থেকে যে সময় জামিন পেলাম ঈদের একদিন আগে, কুরবানির ঈদের, তো জামিন পাওয়ার পরে আমাদের সহযোদ্ধারা তারা সিদ্ধান্ত নিল যে আমরা বাড়ি যাওয়ার আগে আমরা ক্যাম্পাসে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় আগে মিছিল করব, যাতে করে মানুষ সাহস পায় আবার নামে। কারণ মানুষ তো ভয় পেয়ে গেছে। আমরা যে সময় জেলে ছিলাম, নিশ্চয়ই আপনার মনে আছে, আমাকে যেদিন অ্যারেস্ট করে আমি একটা লাইভ করেছিলাম, আমি বলেছিলাম বাঁচাও বাঁচাও। মানে আমি তো এই পরিস্থিতি ফেস করি না, মনে হচ্ছে যে আমাকে ছাত্রলীগ তুলে নিয়ে যাচ্ছে বা আমাকে ডিবি গুম করে ফেলাবে। তা আমাকে কেউ আসলে এইভাবে বাঁচাতে আসেনি। এবং তারপরে তো আসলে আমার মা, আমার বোন, আমার সহধর্মিণী এবং আমাদের যারা অ্যারেস্ট হয়েছিল তাদের পরিবার ছাড়া ওই অর্থে আসলে কেউই মাঠে নামে নাই। এবং আমাদের সহযোদ্ধারা অনেকেই জেলে, অনেকে আত্মগোপনে, কেউ নামলে সেই সংখ্যাটা খুবই কম, 5-7 জন হয়তো ছিল, এরপর হয়তো 10 জন হয়েছে। তো সব মিলে মানুষ মাঠে নামার মতন পরিস্থিতি ছিল না। দেখেন 24-এর আন্দোলনের সাথে আমাদের আন্দোলনের পার্থক্য হলো যে সময় 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হলো তখন কিন্তু অনেকে মাঠে নেমেছে,
এবং 24-এর আন্দোলনকে কেন্দ্র করে আমরা যেহেতু 18-র আন্দোলনের আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম, আমরা কিন্তু 24-এর আন্দোলনকে ত্বরান্বিত করা, পরিকল্পনা গ্রহণ করা, রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করা, যেহেতু আমরা ইতিমধ্যে যুগপৎ আন্দোলনে ছিলাম ওই সময়, তো এই কাজগুলো আমরা করতে পেরেছি। কিন্তু আমাদের সময় এই সহযোগিতা কেউ করতে পারেনি। আমরা যেমন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে এবার, তারা তো আমাদের সাথে রাজনীতি করেছে, জুনিয়র ছিল, বাট আমরা তাদের সিনিয়র, বাট আমাদের সিনিয়র ওই সময় কেউ ছিল না। তো এইটাই আসলে এই আন্দোলনের মৌলিক আসলে পার্থক্য। আমরা অনেক ক্রিটিক্যাল মোমেন্টের মধ্য দিয়ে, অসহযোগিতার মধ্য দিয়ে, যে সময় আমরা জেলে গিয়েছি ওই ওর থেকে আর সহযোগিতা পাইনি, আর তারা তো আমাদের অন্যদের সবারই মোটামুটি সহযোগিতা, দেশবাসীর সহযোগিতা পেয়েছে। অনেকে যে সময় প্রশ্ন তোলে যে চাইলে তো আপনারা 18 সালে গণ অভ্যুত্থান ঘটাইতে পারেন নাই, তো আপনারা তো ব্যর্থ। দেখেন 18 সালের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে যদি সফল না হতো, 24 সালের গণ অভ্যুত্থান সংগঠিত হতো না। একটা আন্দোলনের সাথে আর একটা আন্দোলন সম্পৃক্ত। হ্যাঁ, তো এটা অনেকে স্বীকার করতেছে না। অনেকে মনে করে যে 36 দিনের আন্দোলনে সবকিছু হয়ে গেছে। আমি মনে করি না, এই গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে আসলে 16টা বছর লড়াই করতে হয়েছে, এবং 36 দিন আল্লাহর আশীর্বাদ অবশ্যই, এবং চূড়ান্ত ফয়সালা। কিন্তু এইটা এই 16 বছরের আন্দোলনের সাথে অবশ্যই সম্পৃক্ত, কোনো না কোনোভাবে এটার ভূমিকা আছে, এটা স্বীকার করতে হবে। এই জন্য কারোর অবদান ছোট করতে নেই। 24-এর আন্দোলন যে আসলে হলো, সব থেকে বড় দুর্ভাগ্য হলো যে অতীতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে এক ধরনের ইগনোর করা হয়েছে। 16 বছরের আন্দোলন, জুলুম, নির্যাতনকে ইগনোর করা হয়েছে। এই জন্য দেখেন 24-এ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে এখন মানুষ ইগনোর করছে। আমি ভাই এই আপনার এই আলাপ থেকে একটু ঢুকতে চাই। এই যে আমরা জুলাইয়ের পর থেকে এক ধরনের একটা এই যে গুপ্ত রাজনীতি, যেটা নিয়ে আপনিও প্রায় সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, এইটাকে এক ধরনের একটা কি বলো উদযাপনের একটা প্রবণতা আমরা দেখছি। আমি এই প্রশ্নটা একটু পরে করতাম, কিন্তু কনটেক্সে আসাতে একটু আগে করতে চাচ্ছি। যে ধরেন এই যে জামাত শিবিরের বিভিন্ন পোলাপান, যারা আমরা মানে যাদেরকে আমরা দেখছি ছাত্রলীগের সাথে মিছিল করতে, তারা এখন বলতেছে যে তারা সেই সময় গুপ্ত ছিল বা অবস্থানগত কারণে এক ধরনের মানে দেখাইতে হয়েছে তাদেরকে। কিন্তু সেই সময়টাতে আবার আপনাদেরকে আমরা দেখছি প্রকাশ্যে এই অ্যাক্টিভিটি করছে। এটা তো বাস্তবতা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালের কোটা সংস্কার আন্দোলন, দুইটা আন্দোলনেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিয়েছে। হ্যাঁ, যে সময় 24-এর আন্দোলনে, যে সময় আসলে শেখ হাসিনা আবু সাইদ থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে গুলি করে হত্যা করলো, সেই সময় আর এই স্লোগানটা আসলে দেওয়া দেওয়া যায়নি। তবে শুরুর দিকে কিন্তু এই স্লোগানটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই স্লোগানটা কি আসলে আমরা ইচ্ছাকৃতভাবে দিয়েছিলাম? দেখেন 18 সালের যে বাস্তবতা, ওই বাস্তবতায় যারা আসলে আন্দোলনটা শুরু করেছিল তারা কিন্তু মানে এইভাবেই এই রূপরেখা তৈরি করেছিল। আমি নিজেও এর সাথে জড়িত ছিলাম না, মানে আমার সামনে আন্দোলনটা উপস্থিত হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য। আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে হয়তো আমাকেই নেতৃত্ব দেওয়ার জন্য সেখানে পাঠিয়েছে। শুধু আমি একা না, আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, হাসান আল মামুন থেকে শুরু করে যারা ছিল, তারা সবাই আসলে এইভাবে আমার মতনই কিন্তু মানে স্বতঃস্ফূর্ত নেতৃত্ব। এমন না যে আমরা পরিকল্পনা করে সেখানে যুক্ত হয়েছি। কিন্তু এইটা বাস্তব যে সেই সময় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান না দিলে আন্দোলনটা করা যাচ্ছিল না। এটাকে আপনি গুপ্ত রাজনীতি, গুপ্ত কৌশল বলতে পারেন না। ওই সময়কার বাস্তবতায় এই কৌশলটা যারা আন্দোলনের রূপকার ছিল, যারা সংগঠক ছিল, তারা এই কৌশলটা নিয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে শেখ মুজিবের প্রতি ভালোবাসা থেকে আসলে এই স্লোগানটা ধারণ করেছিল। নানান বাস্তবতায় এই কৌশলটা এক ধরনের আন্দোলন সফল করার হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছিল। 24-এও তাই এটি হয়েছে। কিন্তু যে সময় এতগুলো মানুষকে গুলি করে হত্যা করেছে, তখন আর কোনো কৌশল নেওয়া যায় না। এবং আমাদের সময়ও একই ঘটনা ঘটেছে। যে সময় আমরা জেলে গিয়েছি, জেল থেকে বের হয়ে আর কখনোই শেখ মুজিবের নামটা নেওয়া হয়নি, শেখ হাসিনার নামটা নেওয়া হয়নি। একটা সময় পর্যন্ত, হ্যাঁ, এটা একটা সময় পর্যন্ত শেখ হাসিনার কাছে দাবি করা হয়েছে। আর জেল থেকে বের হওয়ার পরে তখন এক ধরনের প্রতিবাদী কণ্ঠ, তখন আর শেখ হাসিনার কাছে দাবি করা হয়নি। তো ঠিক এই যে আন্দোলনের কৌশল, এই কৌশলের সাথে শিবিরের যে গুপ্ত কৌশল, গুপ্ত রাজনীতি, এটা আসলে কোনোভাবে মেলানো যায় না। দেখেন, ছাত্র শিবির যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, অবশ্যই তারা দমন পীড়নের শিকার হয়েছে। শিবির ব্লেম দিয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে শিবির আসলে প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না। আওয়ামী লীগ জানতো যে এরা আসলে গুপ্ত থেকেই বা আমাদের মধ্যে মিশে থেকে বা অন্যদের মধ্যে মিশে থেকে বা সাধারণ শিক্ষার্থী বেশেই
এরা আসলে এই শিবিরের কার্যক্রম পরিচালনা করে। এই জন্য মানে কারোর প্রতি ন্যূনতম সন্দেহ হইলে তাকে শিবির বানিয়ে, বা কেউ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে শিবির বানিয়ে আগে দমন করো। অর্থাৎ এই যে গুপ্ত থাকার যে নেতিবাচক মানে পরিণতি, সেটা কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীকে ভোগ করতে হয়েছে, বরণ করতে হয়েছে, এটা শিকার হতে হয়েছে। তো এই জন্য শিবিরের হয়তো ওই গুপ্ত থাকার কারণে তারা বেনিফিটেড হয়েছে, বাট শিবিরের গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, এবং তারা সাংগঠনিকভাবে বেনিফিটেড হয়েছে। যেমন সাদিক কায়েম ডাকসুর ভিপি হয়েছে না, সে তো গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে যারা ছাত্র সমন্বয়ক ছিল তাদের সাথে সালমান পরিচিত ছিল। সালমান কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী সালমান, আবার এই সাধারণ শিক্ষার্থী সালমানকে ছাত্রলীগ চিনত সাদিক কায়েম হিসেবে, এবং সে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে স্লোগান দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, দিয়েছে না? এই ধরনের ভিডিও তো দেখেছেন। এবং দেখেন SM ফরহাদ ডাকসুর GS, সে আবার ছাত্রলীগের সরাসরি কমিটিতেই ছিল। তো গণ অভ্যুত্থানের সময় তারা তো আসলে সামনে আসেনি, তারা পিছন থেকে ছাত্র সমন্বয়ক বা যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হয়তো কিছু অর্থ করে দিয়ে সহযোগিতা করেছে, কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। তাদের হয়তো উপলব্ধিবোধের জায়গাটা হয়েছে না, এখন আর ওইভাবে ছাত্রলীগের সাথে থেকে আর কৌশল নেয়ার সুযোগ নাই, এখন আমাদেরকে পিছন থেকে আমরা যা পারি করতে হবে। তো তারা সেই কাজটা করেছে। কিন্তু কথা হলো, এখন তারা যেভাবে মিডিয়ার সামনে নিজেদেরকে তুলে ধরছে, মনে হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং সমস্ত পলিসি দিয়েছে ছাত্র শিবির। তো ছাত্র শিবিরে যদি সক্ষমতা থাকতোই তারা এসে নেতৃত্ব দিত, তাই না? 24-এর আন্দোলন বলেন আর 18 সালের কোটা সংস্কার আন্দোলন বলেন, পিছন থেকে অনেকে আপনাকে সাপোর্ট দেয়, সাপোর্ট দিবে, এটা বাস্তবতা। কিন্তু সামনে থেকে যে ঝুঁকি নাই সেই তো হিরো। যেমন আব্দুল কাদের, আমার সারা জীবনের আফসোস থাকবে যে 9 দফার ঘোষক আব্দুল কাদের, তাই না? হ্যাঁ, পিছন থেকে আমি সহযোগিতা করেছি, আপনি করেছেন, হ্যাঁ শিবির করেছে, ছাত্রদল করেছে, বহু মানুষ করেছে, কিন্তু এইটার মূল যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কার? আব্দুল কাদেরের। আপনি তো সাদিক কায়েম, আপনি তো সালমান পরিচয় ছিলেন। এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে টিকে যেত, আপনি কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিং আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেন, এবং সালমান কেউ ছিল কিনা আমরা কেউ জানতাম না, জানতাম আপনার নাম্বার চেঞ্জ করে ফেলাতেন, আপনার তো হোয়াটসঅ্যাপে আপনার নিজস্ব ছবিও ছিল না, আপনি ফেসবুকে কখনো পোস্টও করেন নাই ওই সময়। তো এই ঘটনাগুলো ঘটতো। ঠিক একইভাবে আমরা দেখতাম যে SM ফরহাদ, সে শিবিরের সভাপতি ছিল না, সেক্রেটারি ছিল না, সে ছিল ছাত্রলীগের নেতা। হয়তো ভবিষ্যতে এমনও দেখা যেত যে ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় সভাপতি হয়ে গেছে, মানে এখনকার বর্তমান মানে ডাকসু GS আপনার SM ফরহাদ, এমন হতে পারত। অথবা সাদিক কায়েমকে আমরা ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি হিসেবে দেখতে পারতাম। নানান ঘটনা ঘটতো, কিন্তু এই আব্দুল কাদের এত ফাঁসি হইতো। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা লজ্জার যে আব্দুল কাদেরকে তারা ডাকসুর ভিপি বানাইতে পারে নাই। এবং এই আফসোস আমি যতদিন বাংলাদেশে আমি যতদিন বেঁচে আছি আর কি, আমার মনে হয় যে আমার এই আফসোসটা থাকবে, এবং আব্দুল কাদের তারও এই আফসোসটা থাকা খুব স্বাভাবিক যে এই দেশের মানুষের জন্য, এই দেশের শিক্ষার্থীদের জন্য এত ঝুঁকি নিলাম, আর শিক্ষার্থীরা ছদ্মবেশী একজন ছাত্র নেতাকে ডাকসুর ভিপি বানাইলো, আর আমি এত ঝুঁকি নিলাম, আমি আব্দুল কাদের, আমি ভিপি হইতে পারলাম না। তো এই গুপ্ত রাজনীতির যে বেনিফিট, সেটা কিন্তু শিবির ছাত্রলীগ থাকা অবস্থায়, আওয়ামী লীগ থাকা অবস্থায় পেয়েছে, এবং আওয়ামী লীগের পতনের পরেও পেয়েছে। আর যারা প্রকাশ্যে নেতৃত্ব দিল তারা সবসময় বঞ্চিত। যেমন 18 সালে আমরা নেতৃত্ব দিয়েছি, এখন এই শিবির এবং জামাত প্রশ্ন তুলছে যে 18 সালে আমরা তো শেখ হাসিনার ছায়া তুলেছিলাম। ওরা ভুলে গিয়েছে যে রাশেদ খান বলেছিল এটা কি তার বাপের রাষ্ট্র। ওরা ভুলে গিয়েছে যে রাশেদ খানের মা রাশেদ খানের মুক্তির দাবিতে রাস্তায় রাস্তায় কান্নাকাটি করেছে। এই যে এখন মানে জামাত শিবিরের যে নারী এমপিদের দেখি, তাদেরকে তো আমাকে রক্ষার জন্য মাঠে নামে নাই। জামাতের এই যে বর্তমানে যারা এমপি রয়েছে তাদেরকে তো আমরা দেখি নাই। হ্যাঁ, আমরা যে সময় মানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি, এখন যারা এই যে বড় বড় নেতা, কাউকে তো মাঠে পায়নি। আজকে আমাদেরকে বানায় দেয় আমরা নাকি জুলাই গাদ্দার, আর তারাই নাকি জুলাই হিরো। জুলাইতে তাদের ভূমিকা আছে, আমি স্বীকার যাচ্ছি, কিন্তু আমরা যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছি তাদের ধারে কাছে তো তাদের ভূমিকা নাই। এটা তো বাস্তব। গুপ্ত রাজনীতির যে আপনার সুবিধা, সেটা জামাত এবং শিবির পেয়েছে আওয়ামী লীগের সময় এবং আওয়ামী লীগের পতনের পরে। তবে বর্তমানে যে প্রবলেমটা হয়েছে, তারা ভেবেছিল যে আমরা এই গুপ্ত রাজনীতি করে আমরা হয়তো একটা সময় ক্ষমতায় চলে যাব, কিন্তু এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানে জনসভা থেকে এই গুপ্ত শব্দটাকে এমনভাবে মানুষের সামনে হাজির করেছেন, এখন এই গুপ্ত রাজনীতি করে আর খুব বেশি অগ্রসর হওয়া যাচ্ছে না। এখন কিন্তু শিক্ষার্থীরা সচেতন, শিক্ষার্থীরা এখন মনে করতেছে আরে
ওর গুপ্ত রাজনীতির কারণে ও তো উপকৃত হচ্ছে, কিন্তু আমি তো জুলুমের শিকার হচ্ছি। শিবিরের যে পলিসি সেটা যদি দেখেন আপনার, তাদের 4টা পলিসি। সাধারণ শিক্ষার্থী বেশে তারা রাজনীতি করছে, তারা পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করছে, তারা সরাসরি পদে থেকে রাজনীতি করছে, তারা ক্ষমতাসীনদের মধ্যে মিশে রাজনীতি করছে। এটা আওয়ামী লীগের সময় পলিসি অ্যাপ্লাই করেছে, এখনো সেম পলিসি তারা অ্যাপ্লাই করতেছে। আমার কথা, বাংলাদেশে আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার এই 4টা পলিসির মধ্যে 3টা পলিসির কারণে তো আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? ক্ষতিগ্রস্ত হচ্ছি না। কয়েকদিন আগে দেখেন যে তথ্য উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী যিনি তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি কিন্তু এই কথা বলেছেন না। ছাত্র অধিকার পরিষদের যিনি আপনার বর্তমান সাধারণ সম্পাদক কেন্দ্রীয়, তো তিনি আমাকে বলছিলেন যে একদিন একটা অফিসে গিয়েছে, তো অন্যরা তো ওইভাবে বুঝতে পারে নাই, তো শিবিরের একজন নেতা অন্য শিবিরের নেতাদেরকে বলছে, তোমাদের মধ্যে যারা আছে কয়েকজন ক্ষমতাসীনদের মধ্যে মিশে টিশে যাইতে পারো না, বিসিএস ক্যাডার সহজে হওয়া যায়। বুঝতেছেন বিষয়টা? যে সে এমনভাবে রাজনীতি করবে মনে হচ্ছে যে ক্ষমতাসীনদের হয়ে মিছিল মিটিং করতেছে। হ্যাঁ, হয়তো কিছু প্রোগ্রামে যাবে লোক দেখানো, তার উদ্দেশ্য বিসিএস ক্যাডার হওয়া, যাতে করে ভেরিফিকেশনে সমস্যা না হয়। তো আমি সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা যারা রাজনীতি করতে চান, হ্যাঁ প্রকাশ্যে রাজনীতি করেন। আপনি একটা সময় শিবির করেছেন, এখন আপনি অন্য রাজনীতি করতেছেন, সমস্যা নাই তো। মানুষের আদর্শ তো পরিবর্তন হতেই পারে, মানুষ তো ভুলের মধ্যে থাকলে পরবর্তীতে সেই ভুল থেকে মানুষ দূরে সরে আসতেই পারে। কিন্তু আপনি কেন এই মুনাফিকি আচরণটা করবেন? দেখেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাফেরদের থেকে মুনাফিককে বেশি অপছন্দ করতেন, এটা তো আপনি জানেন। অর্থাৎ এই কাফের তারা কিন্তু আপনার প্রকাশ্য শত্রু, দেখা যাচ্ছে এরা কাফের, এরা আমার ক্ষতি করতে পারে, কিন্তু মুনাফিক আপনার সাথে থেকে আপনার পেটে কিন্তু ছুরি মেরে দিবে, যেটা ইরানে ঘটেছে। ইরানের নেতাদের সাথে আপনার ইসরায়েলি এজেন্ট, মনে হয়েছে যে এরা বিশাল আল্লাহওয়ালা মানুষ, কিন্তু দেখা গেল যে এরা হচ্ছে ইসরায়েলি এজেন্ট। অর্থাৎ এই যে জামাত শিবিরের যে ইসরায়েলি পলিসি, মুনাফিকি পলিসি, এই মুনাফিকি পলিসি থেকে তাদেরকে দূরে সরে আসতে হবে। ক্ষমতার জন্য ইসরায়েলের পলিসি গ্রহণ করা, এটা আসলে আমি মনে করি জামাত শিবিরের উচিত না। আজকের বাংলাদেশে ক্ষমতার জন্য জামাত এবং শিবির ইসরায়েলি পলিসি গ্রহণ করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি তাদেরকে আহ্বান করব, ইসলামকে নিয়ে যে আচরণ আপনারা করতেছেন, আপনারা যে সময় বিদেশিদের সাথে আপনারা বৈঠক করতেছেন, আপনারা বলতেছেন যে আমরা তো কোথাও বলি নাই আমরা শরিয়া আইন চাই, অথচ আপনারা গঠনতন্ত্রে লিখে রেখেছেন আপনাদের যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন। দেখেন, নির্বাচনের আগে তাদের যে নির্বাচন ইস্তেহার, সেখানে কোথাও কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, শরিয়া আইন কায়েম করা হবে, কোরআন সুন্নাহর আলোকে দেশ চালানো হবে, এগুলো উল্লেখ করা হয়নি। তাহলে আপনার গঠনতন্ত্র আপনি এভাবে ফেলিয়ে দেন, আপনি আপনার গঠনতন্ত্র কেন রেখে দিয়েছেন? এটা তো প্রয়োজন ছিল না। তো জামাত শিবির এইভাবে আসলে মুনাফিকি রাজনীতি করতেছে। এবং সব থেকে বিস্ময়কর হলো যে তারা এই মুহূর্তে আমরা দেখলাম যে সংসদে দাঁড়িয়ে এখন চিল্লাপাল্লা করতেছে কোরআনের আইন চাই। আচ্ছা দেখেন, যে 11 দলীয় জোট, এটা কেন গঠন করা হয়েছে? ক্ষমতায় যাওয়ার জন্য না? তাহলে জামাতের গঠনতন্ত্রে উল্লেখ করা আছে যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন, শরিয়া আইন বাস্তবায়ন করব, উল্লেখ করা আছে না? এই 11 দল যদি 11 দলের নেতৃত্বে যদি ভবিষ্যতে ক্ষমতায় যায়, জামাত কি এই শরিয়া আইন থেকে দূরে সরে আসবে? এবং এনসিপি যে জামাতের নেতৃত্বে গিয়েছে, এনসিপি কি তাদের মধ্যপন্থী যে আপনার মানে বয়ান, সেই বয়ান থেকে দূরে সরে গিয়ে এই কোরআনের আইন বলেন আর শরিয়া আইন বলেন, সেটার সাথে তারা কি মিলেমিশে একাকার হয়ে যাবে? অ্যালাইন করবে কিনা? তাদেরকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছি কয়েকবার যে জামাত তো শরিয়া আইন চাই, হ্যাঁ, এবং বিদেশিদের সাথে তারা কৌশলও নেয়, তবে তাদের গঠনতন্ত্রে এখনো পর্যন্ত স্পষ্ট করা আছে এবং তারা জাতীয় সংসদে প্রতিনিয়ত বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আমরা কোরআনের আইন চাই। সেক্ষেত্রে এনসিপির অবস্থানটা কি? এনসিপি তার অবস্থান এখনো পর্যন্ত সঠিকভাবে ক্লিয়ার করতে পারছে না। দেখেন, আমার খুব দুঃখ লাগে, গণঅভ্যুত্থানের মুখপাত্র নাহিদ ইসলাম, তার প্রতি তো আমাদের সবার ভালোবাসা এবং শ্রদ্ধা আছে, স্নেহ আছে, তাই না? সে ঝুঁকি নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে, এক দফার ঘোষণা দিয়েছে। যে দেশের মানুষ নাহিদ ইসলামকে জাতির নেতা হিসেবে মেনে নিল, সেই নাহিদ ইসলাম কিভাবে তার নেতা হিসেবে জামাতের আমিরকে মেনে নেয়? এটা কি লজ্জাজনক নয়? দুঃখজনক নয়? আজকের এনসিপি তো বাংলাদেশে
ক্ষমতায় না যেতে পারলেও এই বাংলাদেশের বাস্তবতায় তারা তো অপোজিশনের তারা লিডিং দিতে পারতো না, কিন্তু জামাতের পেটে তারা এমনভাবে ঢুকে পড়েছে যে আজকের বাংলাদেশে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। এনসিপির নিজস্ব রাজনীতিটা কি? তারা কি আসলে মধ্যপন্থী রাজনীতি করতে চায় নাকি ইসলামিক রাজনীতি করতে চায়, এটা এখনো পর্যন্ত বুঝতেছি না। তবে সামগ্রিক বিবেচনায় এনসিপি এখন যে কার্যক্রম পরিচালনা করতেছে, মনে হচ্ছে যে এনসিপি একসময় জামাতের সাথে এক হয়ে যাবে, বিলীন হয়ে মানে যাবে। একটা Okay. না, বিলীন না, একটা দল হয়ে যাবে। ওকে, কারণ এনসিপিতে যে সকল গণতন্ত্রমনা এবং প্রগতিশীল নেতৃত্ব এবং মেধাবী আপনার শিক্ষার্থীরা যুক্ত হয়েছিল, তারা ইতিমধ্যে জামাতের সাথে যাওয়ার কারণে এবং এনসিপির নেতাদের মানে দুই রকম বক্তব্যের কারণে এনসিপি ছেড়ে তারা চলে গিয়েছে। যেমন একজন ডাক্তার জারা, দেখেন জামাত সম্পর্কে এনসিপি বলেছিল যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, দেশের জন্য একটা থ্রেট, এবং যাদের একাত্তরের দায় আছে তাদের সাথে আমরা যাব না, আর যাই করি। এবং এই কথা বলে তারা রাষ্ট্র সংস্কার আন্দোলন নামক একটা দলকে বিএনপির যুগপৎ আন্দোলন থেকে বের করে এনেছিল। নিশ্চয়ই আপনার মনে আছে অ্যাডভোকেট হাসনাত কায়েম সাহেব, তাই না? তো দেখেন এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এনসিপি কিভাবে প্রতারণা করলো। তাদেরকে কথা দিয়েছিল আমরা আর যাই করি আমরা জামাতের সাথে যাব না, বলেছিল না? তাহলে এনসিপির এই জোটের শুরুটাই আসলে প্রতারণার মধ্য দিয়ে, রাজনৈতিক প্রতারণার মধ্য দিয়ে। যে কথা হাসনাত কায়েম সাহেব বলেছে যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে এনসিপিও জানে না। দেখেন হাসনাত কায়েম সাহেব যদি বিএনপির জোটে থাকতো বা যুগপৎ আন্দোলনে তিনি একটা আসন হয়তো ছাড় পেতেন, তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ারটা নাহিদ ইসলাম ক্ষতিগ্রস্ত করলো না? অবশ্যই। এটা প্রতারণা না? অবশ্যই। তো এনসিপির উত্থানটা হয়েছে প্রতারণার মধ্য দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করে জাতির সাথে মুনাফিকি করে একজন তরুণকে বিশ্ব দরবারে হাজির করেছিল যে এটা হলো মাস্টারমাইন্ড। সে তরুণ নিজেই বললো যে আমি তো জানি না অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, আমি কেমনে মাস্টারমাইন্ড হলাম। সে তরুণ নিজেই প্রতিবাদ জানিয়েছে, তাই না? প্রতিবাদ জানিয়েছে, সে কিন্তু বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃত্ব, গণঅভ্যুত্থানের অন্যান্য শক্তি, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস একটা প্রতারণা করেছে। এরপরে সেই তরুণ কিন্তু বিব্রত হয়েছে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায় ছত্রছায়ায় এনসিপি বেড়ে উঠেছে, তাই না? বড় হয়েছে। আমরা দেখেছি জাতিসংঘে যে সময় গেছে সেই সময় 3টা দলকে সাথে নিয়ে গেছে। এনসিপির ওই সময় কোনো নিবন্ধন ছিল না, এনসিপিকে 3 নম্বর দল হিসেবে নিয়ে গেছে। অর্থাৎ এনসিপি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দল। এবং যদি ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হয়, আমার কাছে মনে হয় যে এনসিপির সভাপতি হবে বা প্রেসিডেন্ট হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি যে কথা বলছিলাম ওইখানে আবার ফিরে যাই। তো এখন এই বাংলাদেশে যে আসলে এই জামাত নেতৃত্বাধীন জোট এবং যেখানে এনসিপিও রয়েছে, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এখনো পর্যন্ত জাতির সামনে ক্লিয়ার না। তারা কি আসলেই বাস্তবিক অর্থে বাংলাদেশের যে অপোজিশনের জায়গা সেটা নিতে পারবে? আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যে তারা আসলে মানে ওই জায়গাটা নেয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারে নাই। দেখেন জামাতের আমির তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে আমার আসনের উন্নয়ন করার দায়িত্ব আপনার। আচ্ছা, এর আগেও তো বিরোধী দল ছিল, কোনো এমপিকে আপনি দেখেছেন সংসদে দাঁড়িয়ে বলছে যে সরকারি দলের এমপি যদি 30 লাখ টাকা বরাদ্দ পায়, আমি কেন 30 লাখ টাকা বরাদ্দ পাবো না, এবং আমাদেরকে সমান সুযোগ সুবিধা দিতে হবে? তো আপনি যদি বিরোধী দলের হয়ে আপনি সরকারি দলের এমপির মতন সমান সুযোগ সুবিধা চান, মানুষ আপনাকে কেন বিরোধী দল মনে করবে? আপনি তো সরকারি দলের পার্ট হয়ে যাচ্ছেন। এই যে জামাতের আমির সাহেব, তিনি প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করেছিলেন, প্রধানমন্ত্রী তো সেটা পূরণ না করলে তো মানে তারা নানানভাবে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। প্রধানমন্ত্রী সেখানে তার 2জন প্রতিনিধিকে পাঠিয়েছেন। একজন হলো আপনার স্থানীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আর একজন হলো ঢাকা উত্তরের প্রশাসক, তাই না? যথেষ্ট আন্তরিকতা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছে না? এবং দেখেন যেখানে সকালবেলা জামাতের আমির মাননীয় প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি প্রশংসামূলক বক্তব্য দিলেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সময় সমালোচনা শুরু হলো যে জামাত তো আসলে একটা গৃহপালিত বিরোধী দল হতে চায়, এরপরে হঠাৎ করে বিকালবেলা আর একটা বিপ্লবের ডাক তিনি দিয়ে দিলেন, বিপ্লবের হাক ডাক পাড়া শুরু করে দিলেন। এই হলো জামাতের আমিরের চরিত্র। মানে একসময় তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল, তো ওই চরিত্র আসলে ভুলতে পারে না। মানে যখন দেখছে যে মানুষ সমালোচনা করতেছে যে এইভাবে তো আসলে সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিরোধী দলে থাকা যায় না, তখন তিনি বিশাল বিপ্লবী সেজে গিয়েছেন, তখন তিনি আবার বিপ্লবের হাক ডাক পাড়া শুরু করে দিয়েছেন। দেখেন কয়েকদিন আগে তিনি একটা পথসভা থেকে নতুন বিপ্লবের ডাক দিলেন। হোয়াট ইজ দিস?
মানে বিপ্লবটা যে কি জিনিস জীবনে তো কখনো আসলে সামনে থেকে কোনো আন্দোলনের নেতৃত্ব দেয়নি, তো একটা বড় দলের নেতা হয়ে গেছে হয়তো বিভিন্ন কলা কৌশলে, তাই না, তাদের সিলেবাস পরিটরে নেতা হয়ে গেছে, এর বাইরে তো অন্য কোনো কোয়ালিটি তার নাই। বাংলাদেশের কোনো একটা আন্দোলনে আপনি জামাতের এই আমিরকে পেয়েছেন? কোনো একটা ছাত্র আন্দোলনে সে নেতৃত্ব দিয়েছে? আমরা তো আন্দোলন সংগ্রাম করে এসেছি, তাই না? তো একটা বড় দলের নেতা হয়ে এখন নাহিদ ইসলামেরও নেতা হয়ে গেছে। তো নাহিদ ইসলামের যদি লজ্জা থাকে তাহলে এই মানে স্বাধীনতা বিরোধী যে দল, এই দলের নেতাকে নেতা মেনে তারা আর একদিনও এই জোটে থাকবে না। যদি প্রকৃতপক্ষে নাহিদ ইসলাম মনে করে যে আমি বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারি কি না পারি সেটা বড় বিষয় নয়, বরং আমি একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং আমি এক দফার ঘোষক। আর এই চিন্তা করলেই তো মনে হয় যে নাহিদ ইসলাম মানে সে কেন নিজেকে ছোট বা হালকা মনে করতেছে, সে কিভাবে জামাতের আমিরের পিছনে যে দাঁড়িয়ে থাকে, মানে এইটার লজ্জা না? তাহলে গণ অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং জামাতের আমিরকে নেতা মানে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের সমস্ত ক্রেডিট জামাতের আমিরকে দিয়ে দিয়েছে। চলে যাচ্ছে না? মনে হচ্ছে যে ওই সময় নাহিদ ইসলামরা এবং অন্যান্য যে সমন্বয়করা ছিল সব হয়তো জামাতের আমির বা শিবিরের পরামর্শে, জামাতের পরামর্শে হয়তো করেছে, অন্যথায় কেন জামাতের নেতৃত্বকে মানবে বলেন আমাকে? মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, কিভাবে সম্ভব? বিরোধী দলীয় নেতা হওয়ার কথা ছিল নাহিদ ইসলামের, সেখানে কিভাবে জামাতের আমির হয়? এই বাংলাদেশের বাস্তবতায় আন্দোলন সংগ্রামে জামাতের আমিরের অবদানটা কি? মানে নাহিদ ইসলামকে আমি কি বলবো, আসলে এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার। যেমনি ভাবে নাহিদ ইসলামের জন্য লজ্জার, জাতির জন্য লজ্জার যে নাহিদ ইসলাম জামাতের আমিরকে, স্বাধীনতা বিরোধী দলকে, সার্বভৌমত্ব বিরোধী দলকে, মানচিত্র বিরোধী দলকে, যে কথা তারাই বলেছিল, সেই দলের প্রধান নেতাকে নাহিদ ইসলাম এখন তার নেতা বানিয়েছে। আমরা ভাই জামাত সম্পর্কে আরেকটা আলাপ করি, সেটা হচ্ছে যে আপনারকে নিয়েও কিছুদিন আগে জামাতের একজন এমপি আমির হামজা সাহেব কিছু কমেন্ট করছিলেন এবং আপনাকে হত্যাযোগ্য করে তোলার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাইছি আর কি। তো আমি আসলে এটাতে আমি স্পেসিফিকভাবে আপনার জন্য দেখে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ধরেন বাংলাদেশে তো ধরেন এক ধরনের যে আমরা দীর্ঘকালীন একটা ফ্যাসিস্ট প্রবণতা থেকে যখন বের হয়ে আসতেছি, আমরা মানে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ রাজনীতি, যেটা ধরেন জুলাইয়ের আকাঙ্ক্ষা হিসেবেও আমরা দেখতাম, তো এখন যখন যে কোনো ধরনের সবকিছুকে এক ধরনের একটা ধর্মের মুখোমুখি দাঁড়া করে দেওয়ার একটা প্রবণতা, এমনকি আমাদের প্রধানমন্ত্রীর অনেক কমেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কি এটাকে ইসলাম বিরোধী বা ইসলামের সাথে সাংঘর্ষপূর্ণ দেখানোর একটা প্রবণতা, মানুষের কাছে এইটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে? আর এই ধরনের পলিটিক্সে আপনি কি বলবেন আসলে? শিবির এবং জামাতের কর্মীরা আমার ফেসবুকে বা বিভিন্ন নিউজ সেকশনের কমেন্টে তারা উল্লেখ করে রাশেদ খান নাস্তিক। এর আগে দেখেছিলাম এই আমির হামজা আমাদের জ্বালানি মন্ত্রী, তাকে নাস্তিক বলেছিল একটা ওয়াজ মাহফিল থেকে, এবং এই আমির হামজা আমাকে বলেছে রাশেদ খান কাবিলের প্রেতাত্মা। মানে ওয়াজ মাহফিলে সে আমাকে কাবিল, আবার শুরুতে হাবিল বলেছিল, এরপরে তার মিস্টেকটা সে আসলে সংশোধন করে বলেছে কাবিলের প্রেতাত্মা। দেখেন, এই বাংলাদেশে তো আসলে আমরা আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি, আর আমির হামজারা শেখ হাসিনার পা চেটে এমপি হয়েছে। সে ওয়াজে কি বলেছিল যে তুই খোঁজ নে দেখ হারামজাদা, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। তার মানে কি আমির হামজা একজন আওয়ামী লীগের নেতা, সে নিজে দাবি করেছে সে আওয়ামী লীগের একজন সমর্থক এবং শেখ হাসিনার আস্থাভাজন। সে এই কথা বলেছিল যে জননেত্রী শেখ হাসিনার পলিসি বাস্তবায়নে যারা কাজ করবে না তারা জাহান্নামে যাবে। এখন জামাতের আমির থেকে শুরু করে অন্য অন্য এমপিরা এরা সবাই জাহান্নামে যাবে, যেহেতু তাদের দলের এমপি আমির হামজা নিজেই বলে গেছে যে জননেত্রী শেখ হাসিনার পলিসি বাস্তবায়নে যারা কাজ করবে না তারা জাহান্নামে যাবে। আমার কাছে মনে হয় যে ভিতরে ভিতরে জামাতের আমির শেখ হাসিনার পলিসি বাস্তবায়ন করছে শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য, আমার কাছে মাঝে মধ্যে বলে হয়। আচ্ছা, এরপরে দেখলাম যে আরেকজন মানে জামাতের সমর্থিত এমপি হানজালা, সে দেখলাম আমাকে নিয়ে মন্তব্য করলো যে আমাকে চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প নামক যে গরু আছে, হ্যাঁ, তার সাথে রেখে আসবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প নামক যে গরুটা আমরা শুনলাম, ওটা কি আসলে মানে গরু না মহিষ? আপনি কি জানেন? আপনি জানেন না? এটা কোনো কথা হলো? কারণ তো সেটা তো মহিষ। তো দেখেন, এই হানজালা সাহেবরা সঠিকভাবে তথ্যও তারা আসলে নেয় না। তো আমরা তো আসলে গ্রাম বাংলার মানুষ, আমরা কৃষক শ্রমিকের সন্তান, আমরা গরুকে আদর করি, আমরা মহিষ পালি, তাই না? আমরা পশু প্রাণী এগুলো পালি। আমরা কখনো কিন্তু আমরা এই যারা নিরীহ প্রাণী, যাদেরকে আমরা গৃহপালিত পশু হিসেবে জানি,
তাদেরকে তো আমরা আদর করি, তাই না? তাদের সাথে আমাদের এক ধরনের বলা যায় যে সম্পর্ক গড়ে ওঠে। আমার মনে আছে ছোটবেলায় একটা গরু পালতাম, তো সেই গরুকে মানে বিক্রি করে দিবে আমার আব্বা। তো যে সময় হাটে নিয়ে যাবে তার আগে সেই গরুটা খুব কাঁদছিল, তার চোখ দিয়ে জল পড়তেছে এবং আমিও খুব কান্নাকাটি করলাম। মানে অনেক আদর করি তো, স্কুল থেকে এসে এই গরুর একটু পানি দিই, একটু ভুসি দিই, মানে খুব ভালো লাগে। ঠিক একইভাবে ছোটবেলায় কুকুর পালতাম। তো একদিন একটা মানে মানে কুকুর ছিল, তার নাম ভোলা ছিল। তো মানে কেউ একজন তাকে বিষ খাওয়াইছে রুটি দিয়ে বা অন্য কিছু দিয়ে। তো সে মানে মারা যাওয়ার আগে খুব কষ্ট পায় না, মানে মুখ দিয়ে মানে গেজা বের হচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। তো সেই কুকুরকে আমরা গর্ত খুঁড়ে মাটি দিয়েছিলাম। ওই সময় এত কষ্ট পেয়েছিলাম। অর্থাৎ ছোটবেলায় এই পশু বা এরকম প্রাণী পালতাম, তো এদের প্রতি আমার খুব ভালোবাসা, মায়া, মমতা আছে। আমি আসলে এদেরকে মানে খুব আপনই মনে করি। তো হানজালা সাহেব যদি মনে করে যে চিড়িয়াখানায় আমি এই ডোনাল্ড ট্রাম্প মহিষের সাথে আমার থাকতে হবে, আমার কোনো আপত্তি নাই। কারণ এই মহিষ, গরু তারা হালাল প্রাণী। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে হানজালা সাহেব বলল যে মানে খেয়ে ফেলাবে, মানুষ হয়ে আর একজন মানুষকে যে খেয়ে ফেলতে চায়, সে কি মানুষ নাকি হিংস্র জন্তু নাকি পশু? মানে আমি এই প্রশ্নটা কেন করতেছি? সে তো মানুষ খেতে চায়, আর আমি তো কাউকে খাইতে চাইনি। সে একবার বলেছিল যে আমি হানজালা যদি না চাই, বিএনপি এদেশে রাজনীতি করতে পারবে না। আমি হানজালা যদি খোঁচাখুচি করি, বিএনপি এদেশে রাজনীতি করতে পারবে না। তাকে কিন্তু কেউ চিনত না। মূলত আমাদের আলেমদের সমস্যাটা হয়েছে, সবার না, ওনার হানজালার মতন যারা আছে আর আমির হামজার মতো যারা আছে, যে আমাকে চিনাইতে হবে, ভালো বা খারাপ যে কোনোভাবে চিনাইতে হবে। তো হানজালা সাহেব তো দুইটা ঘটনায় তাকে মানুষ চিনল, তাই না? একটা হলো বিএনপির একজন কর্মীকে খেয়ে ফেলবে, আর একটা হলো যে সে যদি খোঁচাখুচি শুরু করে, বিএনপি দেশে রাজনীতি করতে পারবে না। অর্থাৎ সে নিজেকে পরিচিতি করাইলো দুইটা খারাপ মার্কেটিংয়ের মাধ্যমে। দেখেন আমার এই যে পাঞ্জাবিটা আপনি দেখতেছেন না, এখানে যদি কোনো কালো কালির যদি এটা এভাবে লাগে, দাগটা দেখা যাচ্ছে? আপনি কি দেখতে পান না? কিন্তু ঠিক আমি যদি একটা সাদা পাঞ্জাবি আজকে পরে আসতাম, তাই না? যদি এই জায়গাটা এটাই সাদা পাঞ্জাবি, যদি আমি এখানে একটা মানে দাগ দিই, দেখতে পাচ্ছেন? তো আমি আলেমদেরকে ঠিক এরকম মানে খুব সাদা ধবধবে ফেরেশতার মতন মনে করি। আমি আলেমদের কাছ থেকে খুব মানে ইসলাম মানে কি শান্তি না? আমি খুব তাদের মৃদু কণ্ঠে, মিষ্টি কণ্ঠে, খুব শান্ত কণ্ঠে তাদের বক্তব্যগুলো শুনতে চাই। যে বক্তব্য শুনলে আমার হৃদয়টা মানে কাঁদবে, আমার আত্মাটা ছুঁয়ে যাবে, মানে আমার খুব ভালো লাগবে, আমি মুগ্ধ হয়ে যাব। হানজালা সাহেবের চেহারা তো সুন্দর, হ্যাঁ, পাগড়ি পরেন, তো ঠিক তার লেবাসটা যেরকম, তার বক্তব্য যদি সেরকম হতো, আমি তাকে মানে খুবই সম্মান করতাম। কিন্তু লেবাস যেরকম, তার বক্তব্য তো সেরকম না। সে বিএনপির একজন কর্মীকে খেয়ে ফেলতে চাবে, সে বলবে যে খোঁচাখুচি করলে বিএনপি দেশে রাজনীতি করতে পারবে না, আর আমি কি তাকে নিয়ে সমালোচনা করতে পারি না, এটার কাউন্টার মন্তব্য দিতে পারি না? তো ঠিক আমি সেই কাউন্টার মন্তব্য করেছিলাম যে একজন বিএনপি কর্মীকে যে খেয়ে ফেলতে চাই, সে তো আসলে মানুষ না, সে পশু, হিংস্র পশু। তো সে চিড়িয়াখানায় থাকবে, হানজালা সাহেবকে চিড়িয়াখানায় রেখে আসা হোক। এটা তো মানে তার বক্তব্য বিশ্লেষণগুলিতে এটাই হয়, তাই না? মানে তার বক্তব্য বিশ্লেষণগুলিতে এর বাইরে কোনো উত্তর পাওয়া যায় না। তো এই জন্য আমি এটা বলেছিলাম। এর প্রেক্ষিতে তিনি আমাকে ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষ আছে, তিনি গরুই বলেছিলেন, তো তার সাথে রেখে আসতে চেয়েছিলেন। তো যাই হোক, তাকে নিয়ে আর খুব বেশি মন্তব্য করতে চাই না। আমি মনে করি আমাদের জাতীয় সংসদে এই আমির হামজা টাইপের এবং হানজালা টাইপের কিছু এমপি তারা সেখানে গেছেন, এটা জাতির জন্য লজ্জার। আমির হামজা যেভাবে নারীদের নিয়ে মন্তব্য করে এবং রাজনৈতিক নেতৃত্বকে নাস্তিক উপাধি দেয়, মানে কাবিলের পেত্তা বলে, এবং ইসলামকে সামনে এনে যেভাবে সে আসলে ইসলামকেই ছোট করে, এবং একজন ফ্যাসিস্ট রানীকে সে আসলে বলে যে তার পলিসি যদি বাস্তবায়ন না করা হয় জাহান্নামে যাবে। এরা আসলে কেমনে এমপি হলে আমি জানি না। আসলে কি ইলেকশন মেকানিজম করে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে ৭৭টি আসন দিয়েছে কিনা সন্দেহ লাগে। বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, অতীতে বিরোধী দল ছিল, বিএনপি তো আরও বেশি আসন পাওয়ার কথা ছিল।
আমি জানি না কোন মেকানিজমের মাধ্যমে একটা শক্তিশালী বিরোধী দল বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই আমির হামজাদেরকে এমপি বানিয়ে গেছে, সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। এবং একটা কথা বলি, যেটা অনেক আলোচনা হয়েছে, সেটি হলো জামাতের আমির এবং নাহিদ ইসলাম তারা এমপি নির্বাচিত হয়নি। মূলত জামাত এবং এনসিপি নির্বাচনটা মেনে নিত না, এই জন্য তারা দুজন ফেল করার পরেও তাদেরকে মূলত এমপি ঘোষণা করা হয়েছে। আমি যতটুকু ওই এলাকার মানুষের বাস্তবতা বক্তব্য শুনেছি, জামাতের আমির এমপি হিসেবে নির্বাচিত হয়নি, নাহিদ ইসলাম এমপি হিসেবে নির্বাচিত হয়নি। তাদেরকে শুধুমাত্র নির্বাচন যাতে মেনে নেয় এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করিয়ে তাদের দিকে পাল্লা ভারী করা হয়েছে এবং তাদেরকে পাশ দেখানো হয়েছে। ৭৭টি আসন যে তারা পেয়েছে, আমি মনে করি না জামাত ইসলাম এমন কোনো বড় দল হয়ে গেছে যে তারা আসলে এই ৭৭টি আসন পাওয়ার যোগ্য। এনসিপির কথা কেন বলছি না, কারণ এনসিপির সাংগঠনিক সক্ষমতা কোনো আসনে পাশ করার মতো নয়, জামাতের মোটামুটি ছিল, এবং এই থাকার কারণেই কিন্তু তাদেরকে, আমার কাছে মনে হয় জামাত সর্বোচ্চ যদি আসন পাওয়ার কথা ছিল সেটা হয়তো 25 থেকে 30টির বেশি আসলে জামাতের আসন পাওয়ার কথা ছিল না। জামাতের যে এতগুলো আসন দেখানো হয়েছে, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে নির্বাচন তারা মেনে নেয় এটা তারা করেছে। তবে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় মনে প্রাণে চেয়েছিল এনসিপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, এবং তার আচরণ, তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা ফুটে উঠেছিল। তিনি দেশের বাইরে গিয়ে কি বলেছিলেন, বাংলাদেশে একটিমাত্র দল ছাড়া কেউ নির্বাচন চায় না, এবং তিনি 5 বছর ক্ষমতায় থাকতে তিনি আসলে চেয়েছিলেন কিন্তু পারেননি, কারণ নির্বাচনটা আদায় করে নেওয়া হয়েছে। যখন আমরা বুঝলাম যে ষড়যন্ত্র করতেছে, এবং এই ষড়যন্ত্র কিন্তু ফাঁস করেছে আসিফ মাহমুদ, সে নিজেই বলেছিল যে ডিপি স্টেট আমাদেরকে বলেছিল আগামী 5 বছর ক্ষমতায় থাকার জন্য, শেখ হাসিনার মেয়াদ পর্যন্ত, তাই না? তার মানে ষড়যন্ত্র ছিল, কিন্তু সেই ষড়যন্ত্র বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটাকে নস্যাৎ করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছি, সেটা বাস্তবায়ন করেছি, নির্বাচনটা আদায় করেছি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কি বলল, নির্বাচনটা আদায় করতে হয়েছে। নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস এমনি এমনি দেয়নি, এবং সে নির্বাচনের বিপক্ষে ছিল। সে ভাবছিল যে যত বেশি সময় ক্ষেপণ হবে, বিএনপিকে মানুষ সংস্কার বিরোধী মনে করবে, চাঁদাবাজ মনে করবে, বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে, এনসিপি এবং জামাত ক্ষমতায় আসবে। এই জন্যই দেখবেন নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল এই ছেলেদের অনেকে মন্ত্রী হবে। দল যদি ক্ষমতায় না যায় মন্ত্রী কেমনে হয়? তার মানে কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা ছিল এনসিপি এবং জামাতকে ক্ষমতায় নিয়ে যাওয়া, আর বিএনপি হবে বিরোধী দল। কিন্তু এদেশের জনমানুষের দল, গণমানুষের দল বিএনপি। এদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, জামাত যদি ক্ষমতায় আসতো দেশ চালাতে পারতো। সংসদে তাদের পারফরমেন্স দেখছেন না? তো এই পারফর্ম করে কি আসলে দেশ চালানো যায়? জামাত যদি এই নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এবং এনসিপিকে ক্ষমতায় আনতো, বিশ্বাস করেন 1 সপ্তাহ জামাত এবং এনসিপি দেশ চালাতে পারতো না। 1 সপ্তাহের মধ্যেই তাদেরকে পদত্যাগ করতে হতো এবং নতুন একটি নির্বাচন হতো। এবং ভবিষ্যতে যদি কখনো জামাত এবং এনসিপি ক্ষমতায় যায়, এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ তারা এত দুর্বল। তারা আওয়ামী লীগের মতন দলকে কোনোভাবেই, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেও তারা আসলে দূরে রাখতে পারবে না। একমাত্র বাংলাদেশের বলা যায় যে একমাত্র নেতৃত্ব দেওয়া, দেশ পরিচালনা করার জন্য এই মুহূর্তে সক্ষম একমাত্র দল, সেটা হলো বিএনপি। যতদিন না পর্যন্ত আর একটা সক্ষম দল বাংলাদেশে তৈরি হচ্ছে, বিএনপিকে আসলে আপনি চাইলেও ক্ষমতা থেকে আসলে নামাতে পারবেন না। কারণ মানুষ তো বুঝতেছে যে জামাতের এমপিকে আমির হামজা, জামাতের এমপিকে ওই যে আরেকজন বলছে না যে প্রধানমন্ত্রীর পাশে কেন স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকজন চাচ্ছে না যে আমাকে ওভেন দেন, আমাকে ওয়াশিং মেশিন দেন, আমাকে পর্দা দেন। তো এই টাইপের মানুষ দিয়ে কি রাষ্ট্র চলবে? এরা কি দেশ চালাইতে পারবে? মানে আচ্ছা, ভালো কথা সেটা হলো, যদি 11 দলীয় জোট ভবিষ্যতে ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রী কে হবে, নাহিদ ইসলাম নাকি জামাতের আমির? এটার ফয়সালা কি তারা করতে পারবে? তারা বলুক যে যদি 11 দলীয় জোট ভবিষ্যতে ক্ষমতায় যায়, আমাদের প্রধানমন্ত্রী হবে জামাতের আমির। নাহিদ কি সেটা মানবে? নাহিদ ইসলামকে আমরা অনেক বড় কিছু মনে করি, কারণ সে একটা বিশাল আন্দোলনের এক দফার ঘোষণা দিয়েছে। আমার মানে যেহেতু একসাথে এক সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমি যে সময় জেলে গিয়েছিলাম আমি দেখেছি মানে পরবর্তীতে ভিডিও, যে আমার মার সাথে দাঁড়িয়ে সে আমার মুক্তির দাবি করেছে, যে কারণে তার প্রতি আমার স্নেহ আছে, ভালোবাসাও আছে। তবে এখন খুব দুঃখ লাগে, সে স্বাধীনতা বিরোধী একটা দলের নেতৃত্বে জোট করেছে এবং সেই দলের প্রধান নেতাকে তার নেতা হিসেবে সে মেনে নিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। যেটা আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি আসলে সংসদে বলেছেন যে এনসিপি একটি নতুন দল, আমরা তাদের সম্ভাবনা দেখি, তারা বড় হোক,
কিন্তু কোন দলের সাথে তারা জোট করেছে? নাহিদ ইসলাম উত্তর দিয়েছে যে আপনারাও তো অতীতে করেছিলেন। দেখেন, আপনারা তো আর বিএনপি হতে চান না, আপনারা নতুন কিছু হতে চান। আপনারাই তো ঘোষণা দিয়েছিলেন জামাত, আমরা তাদের সাথে কখনো আসলে জোট করব না, তারা ৭১-এর বিরোধী শক্তি, তারা গণতন্ত্রর হরণকারী শক্তি, তারা গণহত্যার সহযোগী, তাদের সাথে আমরা জোট করবো না। এগুলো আপনারাই বলেছিলেন। এমনকি এই কথা বলেছিলেন, নাহিদ ইসলাম নিজেই বলেছিল যে জামাত সংস্কার নামে প্রতারণা করছে। তার মানে কি? তার মানে আজকের বাংলাদেশে 11 দলীয় জোট সংস্কার নামে প্রতারণা করতেছে। যা কিছু তারা বলতেছে সব প্রতারণা, তাই না? আচ্ছা, একটা বক্তব্য গতকাল আমি ইত্তেফাকে দেখলাম, জামাতের আমির কি বলেছে জানেন? যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না, হ্যাঁ, প্লট নিব না, গাড়ি নিব না, ফ্ল্যাট নিব না। তো এখন অনেকে এগুলো দাবি করছে, কেউ যদি নেয় সমস্যা নাই। দেখেন না ইত্তেফাকের নিউজটা, দেখেন নাই? এবং সে তো নিজেই বক্তব্য দিয়েছে। তার মানে কি? তার মানে নির্বাচনের আগে যা ওয়াদা করেছিল, কমিটমেন্ট করেছিল, এগুলো লোক দেখানো ছিল, এখন সব ফাঁস হয়ে গেছে। এখন মানুষ বুঝে ফেলিয়েছে জামাত মানে মুনাফেক। এখন মানুষ বুঝে ফেলিয়েছে যে জামাত এবং শিবির থাকতে ইবলিসের খোঁজা লাগে না, জামাত এবং শিবির থাকতে শয়তানের খোঁজা লাগে না। যত মুনাফিকি বলেন আর প্রতারণা বলেন, এগুলো জামাত শিবির থাকলে মানুষ বোঝে এটা মানে জামাত শিবির মানেই এখানে ইবলিস পাওয়া যায়। রাশেদ ভাই, আমরা মোটামুটি আলাপটা শেষ করে আনবো। আপনার কাছে আমি দুইটা প্রশ্ন আমি একসাথে করে দিই, আপনি একসাথে তাহলে গুছিয়ে দিলেন। একটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই সময় খুব মারাত্মক প্রোপাগান্ডা দেখতে পাই আর কি। তো আমরা বিগত ফ্যাসিস্ট রেজিমে যেইভাবে প্রোপাগান্ডাকে সরকারকে হ্যান্ডেল করতে দেখছি, সেটা আবার আমরা ফেরত চাই না। এই ডিএসএ আমরা তো দেখলাম যে এই যে কার্টুনিস্টকে জেলে নিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা। আবার ধরেন এই যে ধরেন এই বট দিয়ে প্রচারণা, বিভিন্ন ভুয়া ফটো কার্ড, এখন আবার এআই আছে। এই এই অবস্থায় একটা ধরেন মানে এইটার প্রতিকারের জন্য আসলে করণীয় কি হইতে পারে? আর হচ্ছে যে ধরেন বাংলাদেশের যেই মানে ধরেন আমরা আপনাকে যেভাবে চিনি, যে যেই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এই পর্যন্ত আপনাদের আশাটা, আপনার কি মনে হয় যে বিএনপি কি এইটাকে মানে সামনের দিনে একটা ইনক্লুশন, যে বাংলাদেশের ইনক্লুশন, যেহেতু আমরা জুলাই নিয়ে আলাপটারে রাখতে চাচ্ছিলাম আর কি, যে অনেক জায়গা থেকে আমরা এই ধরনের কথা শুনতে পাই যে কি জুলাইকে আসলে বিএনপি ততটা ধারণ করে না যতটা আসলে জামাত বা এনসিপি ধারণ করে। তো এই জায়গাটাকে কি আমরা বিএনপিকে ওই জায়গায় পাবো কিনা, এই সবকিছু মিলে যদি আপনি একটা ইন নোট দেন আর কি। দেখেন, জুলাই নিয়ে জামাত প্রতারণা করছে, আবার জুলাই নিয়ে এনসিপি প্রতারণা করছে। এই যে একে অপরকে দোষারোপ করা, এই কাজগুলো তো জামাত এবং এনসিপি করেছে। শহীদ ওসমান হাদি সে 3টা অপরাধ চিহ্নিত করেছিল এনসিপির। প্রথমত, আওয়ামী লীগ যেভাবে ৭১কে কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। 2 নম্বর অপরাধ চিহ্নিত করেছিল যে এনসিপি দুর্নীতি করেছে। যে ছেলেটি মানে 100 টাকার টি শার্ট পরতো, সে এখন কোটি টাকার মালিক। 3 নম্বর, এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করেছে। অর্থাৎ জুলাইয়ের পরে যত অপরাধ সবই এনসিপি করেছে। ওসমান হাদির বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, দুর্নীতি, আওয়ামী লীগের মাধ্যমে কুক্ষিগত করা, জুলাই ঐক্য বিনষ্ট করা, তাই না? এবং ওসমান হাদি এনসিপির রাজনৈতিক আইডল, এবং এনসিপি সবসময় ওসমান হাদিকে ধারণ করে। তার মানে কি? তাদের গুরুই তাদের সম্পর্কে যে বক্তব্য দিয়ে গেছে, এই বক্তব্যের ক্লিয়ার বিশ্লেষণ ছাড়া এনসিপি বাংলাদেশে আসলে নিজেদেরকে পরিষ্কার অবস্থান তৈরি করতে পারবে না। আমার বক্তব্য আবারও ক্লিয়ার করি, শহীদ ওসমান হাদি এনসিপির যে 3টা অপরাধ চিহ্নিত করে গেছে, এই 3টা অপরাধ আসলেই সত্য নাকি মিথ্যা, এই বিষয়ে ক্লিয়ার অবস্থান যদি না দেখাতে পারে এনসিপি, তাহলে এই বাংলাদেশে আসলে এনসিপির রাজনীতি করা খুব কঠিন। আর জামাত ইসলাম যে বটের কথা আপনি বললেন, দেখেন, জামাতের একমাত্র শক্তি হলো বট, জামাতের মিসাইল হলো বট, জামাতের একমাত্র হাতিয়ার হলো এই বট বাহিনী। দেখেন না, কয়েকদিন আগে দ্য ডিসেন্ট একটি পত্রিকা, অনলাইন পত্রিকা, তারা একটা গবেষণা প্রকাশ করেছে। সেখানে মানে হাসনাত কায়ুম, দুঃখিত, ওই যে হাসনাত আবদুল্লাহ যে আসলে ওই ফেসবুকে পোস্ট করেছিল আব্দুল কাদেরকে নিয়ে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে ভোট চেয়েছিল, সে সময় সবাই কমেন্ট করছিল অনেকে বটের থেকে যে ব্রো, এটা আসলে 2024 না,
আপনি দেখেছেন না? এবং বলা হচ্ছে যে ওই গবেষণায় তারা পেয়েছে 1 টাকায় একটা গালি, হ্যাঁ, 1 টাকায় একটা গালি, 1 টাকায় একটা গালি। তো 1 টাকায় একটা গালি কারা দিল, কার পক্ষে দিল? সাদিক কায়েমের পক্ষে দিল। তার মানে কি, এই যে জামাত শিবির তারা যে বট আইডি ব্যবহার করে সেটার প্রমাণ তো দা ডিসেন্ট তুলে ধরেছে। এবং এইভাবেই অনলাইন হাইপ সৃষ্টি করে আব্দুল কাদেরকে হারানো হয়েছে। ডাকসুর ভিপি এবং জিএস যারা হয়েছেন, যারা অতীতে ছাত্রলীগ করেছেন, তারা সুস্থ পন্থায় ডাকসুর ভিপি জিএস হননি। পরিকল্পিতভাবে অনলাইনে হাইপ সৃষ্টি করে, অর্থকড়ি খরচ করে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষের চরিত্র হনন করে তারা এই পর্যায়ে গিয়েছে। সুতরাং আমি আসলে খুব অবাকই হই যে বাংলাদেশের বাস্তবতায় যারা এই দেশের স্বাধীনতা চায়নি, এখনো পর্যন্ত যারা আসলে ৭১-এর জন্য দুঃখ প্রকাশ করে নাই, তাদের ছাত্র সংগঠনের নেতারা হয়ে গেছে ডাকসুর ভিপিজিএস। অবাক করার মতো বিষয়। এই লজ্জা আসলে কোথায় রাখবো? এবং জামাত যে আসলে বিরোধী দল হয়েছে, এটাও এনসিপির জন্য লজ্জার, কারণ ওই জায়গাটা আসলে এনসিপির নেওয়ার কথা ছিল। কিন্তু জামাতের যে চক্রান্ত ষড়যন্ত্র, হ্যাঁ, আর্থিক সক্ষমতা, এইটার সাথে এনসিপি পেরে দেয়নি। দেখেন, জামাতের সেক্রেটারি জেনারেল সে নিজেই বলেছিল যে বাপের থেকে বাড়তে চেয়েও না। বাপটাকে জামাত, এনসিপি সন্তান এবং বাপ সন্তান এক হয়েছে। আমি জানি না, আগে আমরা দ্বন্দ্ব দেখেছি, আবার এই বাপ সন্তানের মধ্যে কাটাকাটি হবে কিনা, তবে হওয়া দরকার। এনসিপি যদি বাংলাদেশে আসলে নিজেদের অবস্থান তৈরি করতে চায়, বের হয়ে আসা দরকার। বের হয়ে না আসলে মানে এই জামাতের আসলের মধ্যে থেকে লেজ ধরে রেখে এই ছায়া থেকে আসলে তারা এক ধরনের মানে ডে বাই ডে তাদের অস্তিত্ব আরও বেশি বিলীন হবে। এনসিপিতে এখন ভালো কোনো মানুষ যুক্ত হচ্ছে? কয়জন আর্মির সাবেক কর্মকর্তা এনসিপিতে আছে? কয়জন ব্যারিস্টার আছে? কয়জন আইনজীবী আছে? কয়জন আপনার মানে গুরুত্বপূর্ণ নেতারা আছে? যা যুক্ত হয়েছিল সব আবার বের হয়ে গেছে, একে একে পদত্যাগ করেছে, সামনে আরও পদত্যাগ করবে। কারণ যারা প্রকৃতপক্ষে এনসিপিকে ধারণ করে একটা নতুন রাজনীতি করতে চায়, তারা এখন এনসিপিতে জামাত শিবিরের কর্মীদের কারণে কোণঠাসা। দেখেন, এনসিপিকে এখন জামাতের আরেকটি প্রতিষ্ঠান বানানো হয়েছে। এনসিপির সমস্ত পলিসি এখন জামাত দেয়। শিবির এবং জামাতের কর্মীদেরকে এনসিপিতে যুক্ত করা হয়েছে। জামাতের যেহেতু ৭১-এর দায় ছিল, এনসিপিকে ব্যবহার করে সেই দায়টা মোছার চেষ্টা করেছে। এনসিপি এটা বোঝে নাই। বিশেষ করে তারা তো আসলে ৬ জন এমপি হওয়ার কথা ছিল না। আমার কাছে মনে হয় যে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের অনেকে যেহেতু গণ অভ্যুত্থানের ফেস, তারা এই বাংলাদেশে তারা প্রধান বিরোধী দল হওয়ার কথা ছিল। জামাতের ফাঁদে পা দিয়ে সেই জায়গাটা নষ্ট করেছে। এবং ওই যে জামাতের এজেন্টরা এনসিপিতে, তাদের উদ্দেশ্যই ছিল যে যাতে এনসিপি কখনোই জামাত থেকে বড় না হইতে পারে। সেই পলিসি অনুযায়ী তো এখনো পর্যন্ত সেটাই চলতেছে। এনসিপি ধ্বংসের প্ল্যান হাতে নিয়েছে জামাত। কিন্তু এই বাংলাদেশে যদি এনসিপি দাঁড়াইতে না পারে, আওয়ামী লীগ ফিরে আসবে। আমি আপনাকে আজকে বললাম, কারণ মানে বিএনপি একদিকে আছে, তারা সরকারে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে এবং ওই সাংগঠনিক ক্যাপাসিটি আছে। আর আমাদের দেশে বিরোধী দল হিসেবে নেতৃত্ব কে দেবে? জামাত তো বিরোধী দল হতে চায় না। তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে সমানভাবে মর্যাদা ভোগ করে থাকতে চায়। আপনি সরকারের সুযোগ দিবেন, আবার বলবেন যে আমি বিরোধী দল। এটা কি হয় নাকি? আপনি সরকারি দলের এমপি যদি তার এলাকায় থোক বরাদ্দ পায় ১০ লাখ টাকা আপনি সংসদে বলছেন আমি কেন পাচ্ছি না? এইভাবে কি হয়? আপনি কন্ত, এইভাবে তো হয় না। তো তারা জামাত এখন আধা সরকারি আধা বিরোধী দল হতে চায়, মানে যা মনে হয়েছে। তো আবার এনসিপি সেই ট্রাকে কিছুটা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করেছে। সে জায়গায় আমাদের বিএনপির মহাসচিব সংসদে বলেছেন যে এনসিপি সংসদে ভালো করছে। আমি বলছি হ্যাঁ, তাদের কয়েকজন এমপি তারা ভালো করছে, আবার ২-১ জন এমপি আবার শেখ হাসিনার মতন সংসদে গলাবাজি করছে। যেমন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার মতন করে সংসদে গলাবাজি করছে। হান্নান মাসুদ শেখ হাসিনার মতনই গলাবাজি করছে। হ্যাঁ, তাদের বিশেষ করে আমি হাসনাত আবদুল্লাহর কথা বলবো না, হান্নান মাসুদের গণঅভ্যুত্থানের ভূমিকা আছে। এবং আপনার সার্জিস এবং হাসনাত তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল না। তারা কোটা আন্দোলন চেয়েছিল সফল হোক, কারণ তারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিল এবং আপনার আওয়ামী লীগ মেনে আওয়ামী লীগের ছত্রছায়া থেকে তারা বিসিএস ক্যাডার হতে চেয়েছিল। হাসনাত এবং সার্জিস ঘটনা চক্রে গণঅভ্যুত্থানের নেতা। আপনি জিজ্ঞেস করেন, রাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন, আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আমি মিথ্যা বলছি নাকি সত্য বলতেছি। আপনি মাহিন সরকার, রিফাত রশিদকে জিজ্ঞেস করবেন যে গণঅভ্যুত্থানের সময়, আচ্ছা আপনি তাদের কথা বাদ দেন, এবি জুবায়ের আছে না, আর মোসাদ্দেক আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা তো ওই সমন্বয় কমিটিতে ছিল না? ওই দুজনকে জিজ্ঞেস করবেন। তো দেখেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে প্রতিনিয়ত হাসনাত এবং সার্জিসের সমালোচনা করা হতো। শিক্ষার্থীরা বলতো যে এই দুজন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চায়।
অর্থাৎ হাসনাত এবং সার্জিস শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। শোনেন, একটা ঘটনা আজকে আপনাকে বলি, সেটা এই যে আপনার হাসিব আল ইসলাম আছে না, একজন সমন্বয়ক, এই হাসিব আল ইসলামকে ডিজিএফআইয়ের কাছে নিয়ে গিয়েছিল হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, আমি হলে কি করতাম? মনে করেন যে আমি মানে ডিজিএফআই, এনএসআই, পুলিশ আমাকে ধরার চেষ্টা করতেছে, আমাকে তাদের ট্র্যাপের মধ্যে রাখার চেষ্টা করতেছে, তাই না? আমি প্রয়োজনে ফোনটা বন্ধ করে আমি উধাও হয়ে যেতাম, আত্মগোপনে চলে যেতাম, কথার কথা। তা আপনি কেন যে সময় শহীদদের রক্ত মারিয়ে আপনি কিভাবে আওয়ামী লীগের এমপিদের সাথে, মন্ত্রীদের সাথে আপনি সংলাপ করলেন? আরে আপনি প্রয়োজনে নেতৃত্ব দেওয়ার দরকার নেই, মানুষ ক্ষমা করতো। কিন্তু এটা তো ইতিহাস। যে সময় আবু সাইদ জীবন দিয়েছে, যে সময় অসংখ্য মানুষ শহীদ হয়েছে, সেই সময় হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে সংলাপে বসেছে। আপনি যদি, নাহিদ তো সংলাপে বসলো না, আসিফ তো বসলো না, আপনারা কেন বসলেন? একজন ছাত্র উপদেষ্টা আমাকে বলেছিল 7 আগস্ট রাত 2টার সময় যে হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। আসিফকে জিজ্ঞেস করবেন, নাহিদকে জিজ্ঞেস করবেন, তাদের অন্যান্য সমন্বয়কদেরকে জিজ্ঞেস করবেন যে হাসনাত এবং সার্জিসের ভূমিকা কী ছিল। আসিফ মাহমুদের বইটা যদি আপনি একটু পড়েন না, আপনি যদি মানে বলা যায় মানে কি বলবো, সূক্ষ্ম মস্তিষ্কে যদি বিশ্লেষণ করেন, তাহলে সেই বইতেই আপনি পাবেন যে কিভাবে জাতির সাথে হাসনাত এবং সার্জিস গাদ্দারি করেছে। সার্জিসের একটা অডিও আমি কয়েকদিন আগে ফেসবুকে ছেড়েছিলাম, বেশ ভিউ হয়েছে, শেয়ার হয়েছে। সেখানে দুঃখিত, সার্জিস না, হাসনাতের, সেখানে হাসনাত নিজে বলছে যে আমি সবসময় কনফ্রন্টেশন আমি সবসময় অ্যাভয়েড করেছি, যাতে মারামারি গ্যাঞ্জাম না হয়, হলপাড়ায় মিছিলটা না যায়, মধুর ক্যান্টিনের সামনে দিয়ে না যায়, মানে শান্তিপূর্ণ আন্দোলন। যে সময় আমাদের ওই বিদেশিরা সবক দিত না যে হাসিনার বিরুদ্ধে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন, ঠিক শান্তিপূর্ণ আন্দোলনের নেতা ছিল হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানে কি আওয়ামী লীগের পুলিশকে প্রতিরোধ করা লেগেছে না? ছাত্রলীগকে প্রতিরোধ করা লেগেছে না? কোনো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কি শেখ হাসিনার পতন হয়েছে? তাহলে হাসনাত এবং সার্জিস শান্তিপূর্ণ আন্দোলনের নেতা, নাহিদ ইসলাম এবং আসিফ তারা গণ অভ্যুত্থানের নেতা। বুঝাতে পারলাম? অর্থাৎ গণ অভ্যুত্থানের 2টা চরিত্র রয়েছে। একটা চরিত্র নাহিদ এবং আসিফের নেতৃত্বে, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা হাসিনার পতন চাচ্ছিল, যে এত মৃত্যুর পরে, হত্যার পরে আর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে না। আরেকটা চরিত্র হলো হাসনাত এবং সার্জিস, যারা চেয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকুক, আমরা বিসিএস ক্যাডার হই। এটা বাস্তবতা। এটা নিয়ে এনসিপিতে অনেক আলোচনা হয়েছে এবং হান্নান মাসুদ নাকি একবার তো হাসনাত এবং সার্জিসকে নানানভাবে মন্তব্যই করেছিল যে আপনারা তো গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন না। এখন নাকি বোঝাপড়া হয়েছে, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি যারা, তাদের সাথে বোঝাপড়া করে এখন এনসিপি দল চালাচ্ছে। দেখেন, মানে হাসনাতের এক ধরনের হীনমন্যতা আছে, সে সংসদে বা মানুষের কাছে যে বীরত্ব দেখায় না, তার তো এনসিপির অনেক গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কথা ছিল। কিন্তু নাহিদ ইসলামের কাছে সে ধরা, সে আসিফের কাছে ধরা, কারণ আসিফ এবং নাহিদ জানে যে হাসনাত এবং সার্জিসের ভূমিকা গণ অভ্যুত্থানের সময় কী ছিল। আমার কথাগুলো যদি দর্শকের বা আপনার যদি মিথ্যা মনে হয়, নাহিদ ইসলামকে বলেন যে গণ অভ্যুত্থানের একটা প্রকৃত ইতিহাস আপনি রচনা করেন। একজন মুসলমান হিসেবে নাহিদ ইসলামকে অবশ্যই মারা যেতে হবে, আমাকেও মারা যেতে হবে, তাই না? তো বলেন যে ভাই, আপনি গণ অভ্যুত্থানের একটা প্রকৃত ইতিহাস আপনি লেখেন, তো দেখবেন কারা মীর জাফর আর কারা আসলে নায়ক, তাদের নামটা বের হয়ে আসবে। আজকের বাংলাদেশে মানে এমন অবস্থা হয়েছে যে সত্য বললে মানুষ মিথ্যা মনে করে। আমি একটা বক্তব্য শুনেছিলাম, জানি না আসলে কতটুকু সত্য, আমার ওই বিষয়ে আসলে নিজে সরাসরি আমি পড়ি নাই, তো এরকম নাকি বলা আছে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে, মানুষ সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য মনে করবে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে মানে নাহিদরা যেহেতু সঠিক কথা বলতেছে না, এই জন্য মানুষ মনে করতেছে রাশেদ খান কই থেকে আসলো, সে এইসব কথাবার্তা বলতেছে, এগুলো তো সত্য নয়। কারণ হাসনাত আব্দুল্লাহ যে জনপ্রিয়তা, সে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলো। এই জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে নাহিদ ইসলাম প্রকৃত ইতিহাস লেখুক। যদি সে নিজেকে একজন ইমানদার মানুষ মনে করে, একজন মুসলমান মনে করে, আমি তাকে বলবো যে আপনি গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রচনা করেন। আমি আসিফকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে বই লিখেছো ভাই, তুমি তো সব তথ্য লিখো নাই। সে বলছে ভাই যতটুকু পেরেছি লিখেছি, সব তো আর মানে লেখা যায় না। জিজ্ঞেস করেন আসিফকে, রাশেদ খান মিথ্যা নাকি সত্য বলতেছে। আমি হাসনাত এবং সার্জিসকে গণ অভ্যুত্থানের নেতা মনে করি না, কারণ আমি গণ অভ্যুত্থান নিয়ে আমি একটা হিস্ট্রি, যেহেতু 18 সালের সাথে এটা
এটা সম্পর্ক আছে। আমি একটা হিস্ট্রি, মোটামুটি 2টা হিস্ট্রি আমি লিখেছি। লিখতে গিয়ে আমি অসংখ্য সমন্বয়কের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। কথা বলে আমি এই হিস্ট্রিগুলো পেয়েছি এবং সেগুলো রেকর্ডেড, আমার ফোনে রেকর্ডেড, সবার কথা রেকর্ডেড। এই জন্য আমি বলতে পারতেছি, আমি চ্যালেঞ্জ করে দিতে পারতেছি। বিশেষ করে আপনি নাহিদ এবং আসিফকে জিজ্ঞেস করবেন যে হাসনাত এবং সার্জিসের ভূমিকা গণঅভ্যুত্থানের সময় কি ছিল। নাহিদ এবং মানে আসিফ সহ ছাত্র শক্তি যারা ছিল তারা এক ধরনের সিদ্ধান্ত নিত, ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাসিনার পক্ষে সিদ্ধান্ত নিত হাসনাত এবং সার্জিস। এগুলো আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনি যে আবু বাকের মজুমদারকে জিজ্ঞেস করবেন তো। এমন ঘটনা ঘটেছে যে মিছিল কোন দিক থেকে যাবে, হ্যাঁ, নাহিদ আসিফরা একদিকে চাচ্ছে আর হাসনাত এবং সার্জিস ভিন্ন দিকে চাচ্ছে। ছাত্রলীগের সাথে কোনো ধরনের কনফ্রন্টেশনে যাবে না, ঠিক আছে, এনে হাতাহাতি পর্যন্ত ঘটনা ঘটেছে। আমার কাছেই তো অডিও আছে, আমি তো ফেসবুকেই দিয়েছি। দর্শকরা চাইলে আমার এমডি রাশেদ খান, হ্যাঁ, ফেসবুক পেজে এবং আইডিতে আপনারা দেখে নিতে পারেন, উল্লেখ করা আছে। নিজেই বলছে হাসনাত আব্দুল্লাহ যে এমন অবস্থা হয়েছে যে মিছিল ওই দিক থেকে যাবে, হ্যাঁ, আমি বলছি যে না, এই জন্য অনেক হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছে, তার নিজের বক্তব্য, তাই না? তো এই হিস্ট্রিগুলো মানুষের জানা দরকার। হ্যাঁ, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পরে এনসিপির সাথে যুক্ত হয়ে রাজনীতি করতেই পারে, তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিল। সার্জিস একসময় ছাত্রলীগ করেছে, বলুক সে, হ্যাঁ আমি একসময় ছাত্রলীগ করেছি, এখন আমি যে সময় কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে আমি আন্দোলনে গিয়েছি। হ্যাঁ, আমার মানে আমার হয়তো গণঅভ্যুত্থানে যে সময় মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওই ভূমিকা হয়তো আমি অন্যদের মতো নাহিদ এবং আসিফের মতো রাখতে পারি নাই, কিন্তু আমি এখন এনসিপি করতেছি, এই অধিকার তো আমার আছে। তারা বলুক, সত্যটা বলুক, কিন্তু নিজেকে বিশাল নেতা দাবি করে আর আমাদেরকে ভিলেন বানাবেন, এটা তো হয় না। আজকাল অনেকে আমাদেরকে জুলাই গাদ্দার বলে। 1 জুলাই ছিল, তাই না? তো এই 1 জুলাইতে রাশেদ খান অ্যারেস্ট হয়েছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে। সেই সময় বলেছিলাম এটা কি তার বাপের রাষ্ট্র। এই বাংলাদেশে এই প্রজন্মের, আমি এই যে গণঅভ্যুত্থানের সময় দেখেন না যে এটা কি তার বাপের রাষ্ট্র, সবাই বলেছে না, এটা তো 18 সালে রাশেদ খান বলার পরেই তো জেলে গিয়েছে শেখ হাসিনাকে কটূক্তির মামলায়। তাহলে আমাকে আবার প্রমাণ দিতে হবে যে আমি আসলে মানে আমার কোনো ভূমিকা নাই এই দেশে, আমাকে আবার প্রমাণ দিতে হবে যে আমার বিশাল ভূমিকা আছে। মানে আমি বুঝি না আসলে। নুরুল হক নূর দেখেন 30 জন লাইব্রেরির সামনে 2018 সালের কোটা আন্দোলন করতে গিয়ে তাকে যেভাবে মারধর করা হলো, তার নির্মম ভাবে। হ্যাঁ, নুরুল হক নূর নাকি ছাত্রলীগের নেতা ছিল, সে নাকি শেখ হাসিনাকে মা ডাকছে। এই নুরুল হক নূর গণঅভ্যুত্থানের সময় বলেছে কি, শেখ হাসিনা 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও, তাই না? আরেকটা ঘটনা বলে শেষ করি, শোনেন। যে সময় আবার কোটা ফিরে আসলো না, আমি এবং নুরুল হক নূর আমরা চিন্তা করেছিলাম যে এটাকে শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। আমরা জানতাম যে আমাদের সময় দমনপীড়ন করেছে না, এই আন্দোলনে একসময় দমনপীড়ন করবে, বাধা আসলেই বাঁধবে লড়াই। এবং সেইভাবেই আমরা বিএনপির সাথে কথা বলেছিলাম। বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমি আমার নির্বাসিত জীবনে সব থেকে বেশি যোগাযোগ ছিল নুরুল হক নূর এবং রাশেদ খানের সাথে। নুরুল হক নূর যে সময় অ্যারেস্ট হয়ে গেছে সে সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমি রাশেদ খান আমরা অনেক পরিকল্পনা সমন্বয় করেছি, এখন কি করা উচিত, এরপর কি করা উচিত, মানে অনেক হিস্ট্রি আছে। আমি সব হিস্ট্রি এখন বলতে চাই না, সময়ও নাই। হ্যাঁ, আল্লাহ যদি কখনো সুযোগ দেয় এটা লিপিবদ্ধ করা আছে, মানুষের সামনে হাজির করব। আমার জায়গা থেকে, আমার ক্ষুদ্র জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল এইটা শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আমি সর্বপ্রথম ছাত্র সমন্বয়ক আসিফকে বলেছিলাম এবং আহনব সাইদ খান, জিজ্ঞেস করে দেখেন তাদেরকে যে তোমরা কি চাও, তোমরা এটাকে একটা মানে জাতি মুক্তির আন্দোলনের দিকে নিয়ে যাও। এবং পরবর্তীতে আমার এই বক্তব্যের পরে যখন হত্যাযজ্ঞ ব্যাপকভাবে শুরু হয়ে গেল, আমাকে আহনব সাইদ খান, যে আসিফের বন্ধু, সে আমাকে বললো যে ভাই বিএনপিকে নামান, কারণ ওরা জানতো যে আমার সাথে বিএনপির বেশ সুসম্পর্ক এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যথেষ্ট পরিমাণ তার স্নেহ রয়েছে এবং বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমার যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। হ্যাঁ, এটা ওরা জানতো। আমি ওদেরকে বলেছিলাম, আখতার হোসেনকে জিজ্ঞেস করেন, তাকেও বলেছিলাম যে ওই আন্দোলন চলাকালীন সময়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তো বলেছিলাম যে তার সাথে একটু বসো, সে তোমার সাথে কথা বলতে চাই। তো কথা বলার আগেই আখতার হোসেন জেলে চলে যায়। নুরুল হক নূর অ্যারেস্ট হওয়ার পরে, অন্যান্যরা অ্যারেস্ট হওয়ার পরে রাজনৈতিক পরিকল্পনা করতে হয়েছে। জাস্ট একটা আপনাকে বলি, দেখেন ওই যে 31 জুলাই হাইকোর্টের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা বের হয়ে আসলো না, মাহবুবউদ্দিন খোকন ভাই, ব্যারিস্টার কায়সার কামাল ভাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে বর্তমান যিনি ভিসি আমাদের ওবায়দুল স্যার, লুৎফর রহমান স্যার, মনে আছে আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে আসলো, বিএনপিপন্থী শিক্ষকরা, আর হাইকোর্ট থেকে বিএনপিপন্থী আইনজীবীরা বের হয়ে আসলো।
এটা কি এমনি এমনি হয়েছে? যে সময় আন্দোলনটা বন্ধ হয়ে গেছে, মানে আমি এবং জনাব সালাউদ্দিন আহমেদ ভাই আমরা আসলে পুরোটা সময়, মানে আমি তো যেহেতু একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমার তো অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতার আলোকে আমি এবং জনাব সালাউদ্দিন আহমেদ ভাই আমরা আসলে আলোচনা করতাম কখন কি করা উচিত। আমার তো আসলে লাঠি নিয়ে রাস্তায় মারামারি করতে না, যাওয়ার না, দরকার হুম, নেই। এটা কি হুম, আমি যেহেতু একটা দলের সাধারণ সম্পাদক ছিলাম, আমার তো এটা সম্ভবপর নয়, হুম। কারণ আমি গেলেই তো আমাকে অ্যারেস্ট করে ফেলাবে। তো যাই হোক, তো ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে আমি যে সময় অ্যারেস্ট হই, অ্যারেস্ট হওয়ার পরে আমার মায়েরা এবং কিছু আইনজীবীরা, কিছু শিক্ষকরা আমাদের জন্য মুক্তির দাবিতে মাঠে নেমেছিল এবং পরবর্তীতে আমাদের মুক্তি হয়, আন্দোলনটা একটু ত্বরান্বিত হয়। তো ওই অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে বলেছিলাম যে ভাই এখন পেশাজীবীদের নামাইতে হবে, আন্দোলনটা বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই মনে আছে আপনার যে 6 জন সমন্বয়ক হেফাজতে নেওয়ার পরে আন্দোলন মোটামুটি 28, হ্যাঁ, 29 স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে গেছিল না? অল্প কিছু শিক্ষার্থী মাঠে নামছিল, বলছিল তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, খুবই বন্ধ, মানে স্থগিত হয়ে গেছিল। ওই সময় আমি জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে এই কথা বলেছিলাম যে এখন আইনজীবী এবং শিক্ষকদেরকে নামান, পেশাজীবীদেরকে নামান, আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন। তো আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি গণ অভ্যুত্থানের সময় এই প্রচেষ্টাগুলো আমি করেছি, আমার বুদ্ধি মেধা দিয়ে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি তাকে বলেছি ভাই এখন এটা করা উচিত, এবং তিনি করেছেন। তিনি করেছেন। আজকে অনেকে প্রশ্ন তোলে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা কি? স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা কি একমাত্র আল্লাহ জানে, এবং আমি সাক্ষী ছিলাম, আমরা জানি। মানে এই জন্য তাকে যখন ট্যাগিং করা হয়, নানান মন্তব্য করা হয়, আমি আসলে খুবই মানে আশাহত হই। তিনি কিন্তু মানে ভারতে নির্বাসিত জীবনে ছিলেন। তিনি যে মামলায় ছিলেন এবং জামিন পেয়েছিলেন, পরবর্তীতে খালাস পেয়েছিলেন। খালাস পাওয়ার আগে যে সময় জামিন পেলেন, শর্ত ছিল ভারত থেকে আসতে পারবেন না এবং নিয়মিত কোর্টে হাজিরা দিতে হবে। এবং তিনি যে সময় খালাস পেলেন, এরপরে প্রথম আলো পত্রিকা একটা নিউজ হয়েছিল যে তাকে আসলে সরকার পাসপোর্ট দিচ্ছিল না, কারণ সরকার মনে করছিল যে জনাব সালাউদ্দিন আহমেদের যে মেধা, নিশ্চয়ই আপনার মনে আছে, তিনি গুম হওয়ার আগে তিনি কিন্তু বিএনপির মুখপাত্র ছিল, যেভাবে বিবৃতি বক্তব্য তিনি সামনে দিতেন মানুষ ব্যাপকভাবে উৎসাহ পেত, খেয়াল থাকবে আপনার। তো তার যে মেধা, তার যোগ্যতা সম্পর্কে শেখ হাসিনা জানতো, এই কারণে তাকে কিভাবে আটকে রাখা যায়, দেশে ফিরতে না দেওয়া যায়, এই চেষ্টাগুলো তো ছিল। এবং তিনি যে সময় দেশে ফিরতে পারেননি, তিনি ওইখানে একটা রিসোর্টে একটা রুম ভাড়া করে তিনি আপনার থাকতেন। তার সাথে আমি তার কাছ থেকে এই গল্পগুলো কখনো শুনি নাই। তার সাথে একজন ছিলেন দীর্ঘ প্রায় 10 বছর মতন, হ্যাঁ, ওই ভারতে ছিলেন, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, তার নাম মনির। ওই মনির ভাইয়ের কাছ থেকে আমি সব কিছু জেনেছি, এবং সেখানে যে তিনি আমার সাথে যোগাযোগ করতেছেন এটা কি কেউ বুঝতেছে? ফোনে ফোনে মানে অনলাইনে, হোয়াটসঅ্যাপে, বা ওই সময় সিগনালে কথা বলতাম। সিগন্যাল তো কত সিকিউর আপনি জানেন। অনেকে প্রশ্ন তোলে। তো আমি আসলে এই বিষয়গুলো মানুষকে কি বোঝাবো? ওই যে বললাম যে মানে কিয়ামতগত যত ঘনিয়ে আসে মানুষ সত্যকে মিথ্যার, মিথ্যাকে সত্য মনে করে, কিন্তু তার যে যোগ্যতা সেটা সংসদে তো দেখতেছেন। বিরোধী দলের 77 জন এমপি সমান এক সালাউদ্দিন আহমেদ। মানে যদি আমি মানে বিশ্লেষণ ভুল করে থাকি আপনি না, বলবেন, না, 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 আমার বিশ্লেষণ যদি আপনার কাছে ভুল মনে হয়, নিঃসন্দেহে। মানে যেটা আপনি দেখতেছেন হ্যাঁ। যে বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীদের তো কথাই বলা লাগে না, 77 জন একজনই তো- এমপির জবাব এক সালাউদ্দিন আহমেদ দিলেই উত্তর হয়ে যায়, তাই না? সুতরাং তার এই যোগ্যতাই তার সব থেকে বড় শত্রু, স্বরাষ্ট্রমন্ত্রীর মেধাই তার সব থেকে বড় শত্রু, যে সে কেন এত যোগ্যতা সম্পন্ন, আল্লাহ তাকে কেন এত মেধা দিয়েছে, এই হিংসায় মূলত তাকে ট্যাগিং করা হয়। আজকেও দেখলাম যে আমাদের নেতারা তারা মিছিল করে, সমাবেশ করে বলেছে যে একজন ছিল শিলংয়ে, সে জুলাই গণঅভ্যুত্থানের কারণে হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী। আমি শুধু তাদেরকে বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর কি অবদান, জামাত নেতা, আপনাদের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করবেন। তা আমি একদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি যেহেতু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা হিস্ট্রি লিখেছি, ইতিমধ্যে লেখাও শেষ, তা আমি তাকে এই হিস্ট্রিটা লেখার আগে জিজ্ঞেস করেছিলাম, ভাই জামাতের সাথে আপনার কোন নেতার সাথে যোগাযোগ ছিল, হেফাজতের সাথে কোন নেতার সাথে যোগাযোগ ছিল? হ্যাঁ, কারণ জুলাই গণঅভ্যুত্থানের সময় তো তাকে সেই মূলত মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্দেশনায় সেই এই সমন্বয়টা, রাজনৈতিক সমন্বয়টা করেছে। তো তিনি আমাকে যাদের কথা বলেছিলেন আমি প্রত্যেকের সাথে কথা বলেছি। আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ওই সময় জনাব সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে আপনার কি আলোচনা হয়েছিল? তিনি আমাকে বলেছিলেন রেকর্ডেড যে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আমি অ্যারেস্ট হওয়ার আগে আমার সাথে প্রধানতম যোগাযোগ হতো জনাব সালাউদ্দিন আহমেদের, এবং তিনি আমাকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, কথা বলিয়ে দিয়েছিলেন। তার মানে কি? তার মানে আপনার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই জামাতের এমপি, তিনিই স্বীকার যাচ্ছেন যে জনাব সালাউদ্দিন আহমেদের কি ভূমিকা সেখানে আর কারো লাগে, এবং হেফাজতের যে সকল নেতাদের সাথে তিনি কাজ করেছেন, হ্যাঁ, হেফাজত যাতে মাঠে থাকে,
জামাত যাতে মাঠে থাকে, আমি তাদের সাথে কথা বলেছি, এরপরেও তাকে প্রতিনিয়ত প্রমাণ দিতে হচ্ছে যে আমি আসলে গণঅভ্যুত্থানে ছিলাম, আমি এই করেছি সেই করেছি। মানে কি বলবো আসলে, যাদেরকে যাদেরকে 5 আগস্টের আগে কখনো দেখা যায়নি, তারা এখন জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন করে, রাশেদ খানকে নিয়ে প্রশ্ন করে, আপনাকে নিয়ে প্রশ্ন করে, যারা আন্দোলন সংগ্রামে ছিল সেই নুরুল হক নূরকে নিয়ে প্রশ্ন করে, যে নুরুল হক নূর তো হাসিনারে মা ডাকছে। আর এই মানে কি বলবো, নুরুল হক নূর যে বলছে পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় যে সময় কোর্টে তুললো সেই 2 আগস্ট, যে হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও, এই কথা বলার পরে নুরুল হক নূর ছাত্রলীগের সাবেক নেতা ছিল। আর যাদেরকে আমরা 5 আগস্টের আগে দেখি নাই, আর যারা হচ্ছে সালমান পরিচয়ে, কখনো আবার সাদিক কায়েম পরিচয়ে, যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান গণঅভ্যুত্থানের মানে আগ পর্যন্ত দিয়েছে, তারা এখন বিশাল বিপ্লবী। মানে কি বলবো আসলে, মাঝে মধ্যে অবাক হয়ে যায়। হ্যাঁ, তো এই অবাক আমাকে হতেই হবে। যতদিন বাংলাদেশ আছে ততদিন এই জামাত শিবিরের প্রপাগান্ডা, মিথ্যাচার, এগুলো চলতেই থাকবে। অনেকে আমাকে বলে যে রাশেদ ভাই, আপনি যে অ্যাগ্রেসিভভাবে তাদের বিরুদ্ধে কথা বলছেন, তারা তো আপনাকে যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে, আপনাকে থামিয়ে দিতে পারে, আপনাকে হত্যা করতে পারে। তো আমি তাদেরকে বলি, ভাই ঠিক আছে, দেখেন আপনারাই বিবেচনা করেন যে আমরা কয়েকজন কথা বলার আগে জামাত শিবিরের যে একটা জনপ্রিয়তা মানুষের কাছে, অন্ধ জনপ্রিয়তা, আর এখন এই যে আমরা ডে বাই ডে মানুষের কাছে জামাত শিবিরের মুখোশটা উন্মোচন করতেছি, এখনকার জনপ্রিয়তা কি এক? এই জন্য জামাত এবং শিবির আমার উপর ক্ষুব্ধ, আর আমাদের মুখোশটা সব রাশেদ খান খুলে দিতেছে, আমরা তো ন্যাংটা হয়ে যাচ্ছি। এই যে জামাত শিবির আমাদের এই মানে গঠনমূলক বক্তব্য এবং তথ্যভিত্তিক বক্তব্যের কারণে তারা ন্যাংটা হয়ে যাচ্ছে, তাদের মুখোশটা, মুনাফিকি আচরণটা সামনে আসতেছে, এই জন্য আমরা জামাত শিবিরের কাছে শত্রু। সমস্যা নাই, জামাত শিবিরের কাছে আমি শত্রু হলে সমস্যা নাই, আমি যদি সঠিক তথ্য আমি তুলে ধরতে পারি, জাতীয়তাবাদী শক্তির কাছে যদি আমার গ্রহণযোগ্যতা থাকে, সেটি আমার কাছে অনেক বড় কিছু। বাংলাদেশের মানুষ যদি জামাতকে গ্রহণযোগ্য দল মনে করত, তাহলে 5 আগস্টের পরে তারা যে সরকারে জামাতিকরণ করেছিল, পরবর্তীতে নিজেদেরকে এমনভাবে তুলে ধরে যে বাংলাদেশের একমাত্র ভালো দল, জনপ্রিয় দল, পবিত্র দল, সেটা হলো জামাত এবং শিবির, মানুষকে তাদের ক্ষমতায় বসিয়েছে। অনলাইন জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু হয় না। এখন মানুষ বুঝতেছে যে অনলাইনে আপনার টাকা পয়সা খরচ করে ফেসবুকে লাইক কমেন্ট কেনা যায়। সুতরাং আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি তো দেখেন যে অনেকে আমাকে গালিগালাজ করে না, আপনি তো আমার বক্তব্য মোটামুটি শোনেন, শোনার পরে কি আপনি কোনো কমেন্ট করেন, শেয়ার দেন, লাইক দেন? কিচ্ছু দেন না, দেন না? দেন না, আমি জানি তো। আমি এরকম আরেকজন উপস্থাপককে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি তো ভালোই বলেন, হ্যাঁ শুনতেও ভালো লাগে, তো আপনাকে তো অনেক গালিগালাজ করে। আমি তাকে প্রশ্ন করলাম যে ও তো আমাকে গালিগালাজ করতেছে, জামাত এবং শিবিরের কর্মীরা, আপনি যে আমার বক্তব্য শুনে একটু শেয়ার দিয়েছিলেন, কমেন্ট করেছিলেন যে ভাই না ঠিক আছে, তো দেননি তো। মূলত যারা আপনার সভ্য, যারা ভদ্র, তারা আসলে ওই যে শিবির এবং জামাতের যে গালিগালাজ ওর মধ্যে ঢুকতে চায় না। হ্যাঁ, তারা ওইগুলো দেখে ঘৃণা করে যে কি জামাত শিবির, শুধু গালিগালাজ, তাই না? তো যত মানুষ মনে করেন যে আমার একটা বক্তব্য 10 মিলিয়ন ভিউ হয়েছে, এর মধ্যে হয়তো আমাকে 2000 জামাত শিবিরের কর্মী গালি দিয়েছে, এর মধ্যে হয়তো জামাত শিবিরের 5000 কর্মী হাহা দিয়েছে, কিন্তু এইখানে লাইক দিয়েছে আপনার মনে করেন যে অধিকাংশ মানুষ 80%। এইখানে মনে করেন যে যারা শুনেছে এর ভিতরে 90% আমার বক্তব্য যখন দেখবে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণ করে আমি বুঝাই দিতে পেরেছি জামাত শিবির এই কারণে আপনার মুনাফিকি রাজনীতি করতেছে, মানুষ তখন বুঝবে না রাশেদ খান ঠিক আছে। যেমন আমি ওই যে বললাম না, বিদেশিদের সাথে বৈঠক করে আপনি বলছেন যে আপনি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না, এবং আপনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে আপনি শরিয়া আইন চান, আপনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে আপনি কোরআনের আইন চান, আবার আপনি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেন নাই যে আপনি শরিয়া আইন চান, তাই না? শুধু এই যে মুনাফিকিগুলো, এতটুকু বললেই যথেষ্ট, মানুষ বুঝে ফেলিয়েছে যে ইসলামকে পণ্য হিসেবে মানুষের কাছে বিক্রি করতেছে জামাত এবং শিবির, কিন্তু ইসলাম পণ্য নয়, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের আবেগ অনুভূতির জায়গা। এটিকে ব্যবহার করে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, এটিকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে, সেই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা যে সংগ্রাম চালাচ্ছি, ইনশাআল্লাহ জামাত শিবিরের যে মুখোশ, সেটা উন্মোচন ইতিমধ্যে হয়ে গেছে। মানুষ জামাত এবং শিবিরের চরিত্র মোটামুটি ধরতে পেরেছে। এইবার তো 77টি আসন পেয়েছে, আগামীতে আমার কাছে মনে হয় না যে চরিত্র উন্মোচন হওয়ার পরে জামাত শিবির 30টির বেশি আসন পাবে, আমার কাছে মনে হয় না। কি হবে আমি জানি না, বাট আমার কাছে আমার অনুমান এটাই বলে, যদি আমরা তাদের এই মুখোশটা আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে পারি যে জামাত মানে ইসলাম নয়, আর জামাতের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়,
আমরা যে মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই ইসলাম আর এই যে জামাতের নামের সাথে যে ইসলাম, এটা এক নয়। কারোর নামের সাথে ইসলাম থাকলেই সে প্রকৃতপক্ষে ইমানদার হয় না। কারোর আপনার মাথায় মানে টুপি, শরীরে সাদা পাঞ্জাবি, হ্যাঁ, আর সুন্নতি লেবাস থাকলেই সে প্রকৃতপক্ষে ইমানদার, এটা এখন আর মানুষ বিশ্বাস করে না। এর ভিতরে যথেষ্ট পরিমাণ অনেকে অভিনেতা আছে, তাই না, অনেকে মুনাফিক আছে, ওই যে সাথে মিশে তথ্য নেওয়া, এই ঘটনা অনেক কিছু ঘটে থাকে। তো এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করে মতামত ব্যক্ত করতে হবে। আমি মানুষের কাছে এই আহ্বান জানাই যে আপনারা জামাত শিবির সম্পর্কে, তাদের যে মুনাফিকের রাজনীতি, এই সম্পর্কে আপনারা জানুন, বুঝুন, সতর্ক হন। দেশবিরোধী শক্তি যারা ৭১-এ বাংলাদেশ চায়নি, তারা এই দেশে ক্ষমতায় গেলে আরেকটি অখণ্ড পাকিস্তান গঠন করার স্বপ্ন দেখবে। তারা এই দেশে ক্ষমতায় গেলে তাদের মুনাফিকি রাজনীতি বাস্তবায়ন করার স্বপ্ন দেখবে। বাংলাদেশে যদি রাজনৈতিক দল বিবেচনা করেন যে ফ্যাসিস্ট দলের তালিকা, তাহলে আওয়ামী লীগের থেকে উপরে ফ্যাসিস্ট দলের তালিকায় থাকবে জামাত ইসলাম। এই যে জামাতের যত প্রতিষ্ঠান আছে দেখেন না, ইবনে সিনা, ইসলামী ব্যাংক এবং মানারত বিশ্ববিদ্যালয় সহ আরও যতগুলো আছে, শিবির না করলে আর জামাতি পরিবারে না হলে এখানে চাকরি হয় না। এটাই তো প্রমাণ যে জামাত শিবির যদি বাংলাদেশে ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে সচিবালয়ে যত কর্মকর্তা আছে 1 সপ্তাহের মধ্যে সব সরিয়ে দিবে এবং তাদের শিবির এবং জামাতির লোকজনকে প্রমোশন দিবে, কাছে আনবে, উপরে তুলবে, আর সব বাদ। তারা যদি ক্ষমতায় ভবিষ্যতে যেতে পারে, এই বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র বানাবে, শেখ হাসিনাকে হার মানাবে, ভিন্ন মতের চর্চা করার সুযোগ থাকবে না। কারণ জামাতি বয়ানের বাইরে গেলেই, যখন অনলাইনে আপনাকে হত্যা করে ফেলা হয়, যখন গালিগালাজ করা হয়, মা বাপ তুলে যা তা বলা হয়, তখন এই জামাত শিবির প্রকৃতপক্ষে যদি ক্ষমতায় যায়, দেখছেন না এখন বিরোধী দল হয়েই শিবিরের নেতা পরকীয়ায় জড়িয়ে পড়ছে, বিরোধী দল হয়ে জামাতের এমপি তার মেয়ের নামে এই যে অনুদান নিচ্ছে, বিরোধী দল হয়ে জামাতের এমপি তার আত্মীয় স্বজনের নামে এই অনুদান, এই ঐচ্ছিক বা এই যে মানে যে তহবিলগুলো রয়েছে সেখান থেকে ফান্ড নিচ্ছে। এবং এই যে জামাতের এমপিরা বিভিন্ন জায়গায় যে ঈদের আগে তহবিল পেল, খোঁজ নেন আপনি, জামাতের যারা ভোট দিয়েছে বা তাদের যারা সমর্থক, তাদের বাইরে কাউকে দেয়নি। আমি ঝিনাইদহ 4 থেকে ইলেকশন করেছি, সেখানে আমাদের সাথে কোনো আলোচনাই করে নাই, অথচ সংসদে দাঁড়িয়ে এমন অভিনয় করে যে তারা এত ভালো, এত পাক, এত পবিত্র, তারা ছাড়া বুঝি ভালো মানুষ কেউ নাই। জামাত শিবির এই ভালো মানুষের আড়ালে তাদের আত্মাটা এত নিকৃষ্ট, তারা নিজেদের চেহারা ছাড়া আর কাউকে দেখতে পায় না। জামাত শিবির এমন দল, ভিক্ষুককেও ভিক্ষা দেওয়ার আগে চিন্তা করে জামাত করে কিনা, ও শিবির করে কিনা, ও আমাদের ভোট দেয় কিনা। সুতরাং এই দল যদি ভবিষ্যতে ক্ষমতায় যায়, কি হতে পারে একবার অনুমান করেন। রাশেদ ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে আসলে আমরা সামনের দিনে এই আলাপগুলো আরো করতে চাই। দেখা যাক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। প্রথম আসলেন, আপনাদের জন্য অবশ্যই সাথে থাকবেন আমাদের, এবং অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য ভাই। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতিষ্ঠান এগিয়ে যাক, গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্য ন্যায় প্রতিষ্ঠায় সংগ্রামী ভূমিকা রাখুক। আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকলো, আশীর্বাদ। অনেক অনেক সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা আসলে একটা খুবই উপভোগ্য আলোচনা আজকে উপভোগ করলাম, এবং এই জুলাই অভ্যুত্থানের যে বাঁকগুলো আমরা জানতে পারলাম, এটা আসলে এর আগে আমাদের এইভাবে জানার সুযোগ হয় নাই। এবং রাশেদ ভাইয়ের সাথে আসলে আমরা এই আলাপগুলো সামনের দিনেও করব। এই ধরনের আলাপগুলো নিয়মিত দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।